সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অধদেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 935তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিনের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে ভাঙা কবরে বউ সন্তান নিয়ে বসবাস করে প্রায় 3 মাস। দেখেন, পৃথিবীতে এত জায়গা থাকতে কেন বউ সন্তান নিয়ে ভাঙা কবরে বসবাস করতে হবে? কিংবা যেই কবরে আমরা দিনের বেলায় যেতে অনেকে ভয় পাই, সেই কবরে কেন বউ সন্তানকে নিয়ে টানা 3 মাসেরও বেশি সময় ধরে বসবাস করতে হবে? প্রিয় বন্ধুগণ, এটা শুধু একটা গল্প নয়, আমি মনে করি এটা আপনার জন্য এক চরম শিক্ষা। এই গল্পে আপনি যেই শিক্ষা পাবেন 10 বছর বইয়ের পাতায় পড়াশোনা করে সেই শিক্ষা পাওয়া যাবে না। তাই আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রংপুরের ভাই নাসির উদ্দিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদি সহ আমার ছোট একটা ভাই। এছাড়া রয়েছে আমাদের পরিবারে আরও সদস্য, আমার ছোট 4টা বোন। আমরা টোটাল 4 বোন 2 ভাই। রয়েছে আমাদের পরিবারে আরও সদস্য, আমার কাকা জ্যাঠা, কিন্তু তারা আমাদের সাথে থাকে না, তারা সম্পূর্ণ আলাদাই থাকে। শুধু আমার দাদি আমাদের সাথে থাকে। এত বড় পরিবারের একটা সংসারে আমাদের পরিবারটা এক নিম্নবিত্ত পরিবার। এতটাই নিম্নবিত্ত পরিবার যে পরিবারের অভাব অনটনের কথা বললে আপনার নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। মাঝে মাঝে আমরা ভুলেই যাই যে লাস্ট কবে ভাত খেয়েছিলাম, মনেই থাকে না শেষ কবে খাবার খেয়েছিলাম। জমিন থেকে বিভিন্ন ধরনের পাতা, যেটাকে অনেকে সবজি বলে, এই সবজি উঠিয়ে এনে শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে আমরা ভাই বোনে খেতাম। একমাত্র খাবার আমাদের এটাই ছিল। ভাত খাওয়ার মতো চাউল আমাদের ঘরে ছিল না। খুব ছোটোবেলা থেকে আমি খেয়াল করে দেখতাম যে আমার মা মানুষের বাড়িতে বাড়া বাঁধত। বাড়া বাঁধার মতো অনেক কষ্টের কাজ আমার মা করতো। এত পরিমাণের অভাব অনটনে শৈশবের দিনগুলো কাটে। ঠিক যখনই সেই শৈশবের দিনগুলো চোখের সামনে বেশি ওঠে, নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। আজও যেন শরীরের পশম দাঁড়িয়ে যায় যখন মনে হয় শৈশবে কাটানো সেই অভাব অনটনের দিনগুলো। বাইরে এতটাই অভাব অনটন ছিল যে আমার বোনগুলো ঘর থেকে বেরোইতে পারতো না। কাপড়ের অভাবে আমার বোনগুলো বাসা থেকে ঘর থেকে বেরোইতে পারতো না। বৃষ্টি আসলে আমরা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতাম, ও আল্লাহ, বৃষ্টির সাথে খুব জোরে কোনো তুফান দিও না, কারণ যদি তুমি তুফান দাও তবে মাথা ঠোকার জন্য যে শেষ জায়গাটুকু আছে সেটুকুও থাকবে না। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা যথেষ্ট পরিমাণের অসুস্থ একজন মানুষ, কখনো তেমন কোনো কাজ করতে পারতো না। একেবারে রোগীলা এবং অসুস্থ, স্বাস্থ্যহীন, মানে স্বাস্থ্যে সবসময় দুর্বলতা একজন মানুষ। বাবা বেশিরভাগ সময় আমি দেখতাম যে মানুষের সাথে এখানে সেখানে কাজে যাইতো, এবং কাজে গেলেও আমার বাবা শেষ পর্যন্ত কাজ করতে পারতো না। দিনের একটা অংশে কাজে গেলেও প্রায় দুপুরের আগে আমার আব্বা কাজ থেকে চলে আসতো। বাড়িতে এসে বলতো, আমি পারবো না, আমার ধারায় মাঠে ঘাটে জমিনে কাজ করা সম্ভব হয় না। আমার মা একেবারে সূর্য ওঠার সাথে সাথে বাড়া বাঁধতে চলে যেত। অনেকেই হয়তো এখন আর বাড়া বাঁধা জিনিসটা বুঝবে না। আমরা যে রাইস মিলে আমরা ধান থেকে যে চাউল বের করি, আগের দিনে সেটা হচ্ছে ডেকির মাধ্যমে করা হতো, এবং সেই ডেকিতে আমার মা বাড়া বাঁধত। এত কষ্টের কাজ রে ভাই, যে কষ্টের কাজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সারাটা রাত আমার মা পায়ের ব্যথায় কাতরাতো, কারণ সকাল থেকে রাত অবধি এক ডেকির উপরে 2 পায়ের যুদ্ধ আমার মা চালাতো। এমন করে শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে মোটামুটি বড় হই। আমি যখন মোটামুটি বড় হই, আমার ছোটো বোনগুলো তখন অনেকেই ছোট। ভাবতেছি কী করা যায়, কী এমন করতে পারবো। আমার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল, আমি কাজ করতে পারতাম। ছোটোবেলা থেকেই আমি একেবারে বড় বড় লোকদের সাথে দিন চুক্তিতে কাজে যাইতাম। তাদেরকে যে টাকা দেওয়া হতো আমাকে সেই একই টাকা দিত। খুব ছোটোবেলা থেকে একটা বয়স্ক মানুষের মতো আমি হাজিরা পাইতাম। অনেকভাবে আমি পরিশ্রম করি। ছোটোবেলায় অনেক ধরনের কাজ করি, ইট বাটায়, মাঠে ঘাটে ব্যানগাড়ি চালানো থেকে শুরু করে বাজারে সবজি বোঝাই করা, এই ধরনের অনেকগুলো কাজ ছোটোবেলায় আমি করি। দিনের পরিবর্তে আমি একটা পর্যায়ে বড় হই।
বড় হবার পরে ভাবলাম যে কি করা যায়, তেমন কি কাজ করতে পারি। তো আসলে আমাদের এলাকাতে ফসলি জমিটাই সবচেয়ে বেশি হতো, কারণ কৃষি এলাকা ছিল, তো সবাই বেশিরভাগই কৃষি কাজ করতো। তো একটা পর্যায়ে আমি কৃষিকাজের সাথে লেগে গেলাম, সবার সাথে কৃষিকাজ করতেছি, মাঠে ঘাটে কৃষিকাজ করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকায় কৃষিকাজ করে ইনকাম করা যায়। এরকম করতে করতে আমার ছোটো ভাইয়ের নাম ছিল নেওয়াজ। আমার ভাইটা তখন মোটামুটি অনেকটাই বড় হয়েছে, মানে প্রাপ্ত বয়স্কর মতো হয়ে গেছে। তাই মা আমারে বলে, ওই সময় কিন্তু আবার দাদি মারা গেছে, মানে দাদি মারা গেছে, আর আব্বা অনেক অসুস্থ, আব্বা তো সে প্রথম থেকে অসুস্থ। মা আমারে বলে, একটা কাজ করে নেওয়াজরা একটা লাইন করে দে, কোনোভাবে কোনো একটা লাইন করা যায় কি না। নেওয়াজ আমার ছোটো ভাই খুব দুষ্ট প্রকৃতির ছিল, যদিও পরিবার নিয়ে সংসার নিয়ে আমি এত টেনশন করতাম, দিনে রাতে ঘুমাইতাম না, পরিশ্রম করতাম, কিন্তু আমার ছোটো ভাইয়ের এই নিয়ে কোনো রকমের টেনশন ছিল না। ও শুধুমাত্র বন্ধুদের সাথে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো, তাস খেলতো, জুয়া খেলতো, বিভিন্ন মেয়েদের সাথে খারাপ কাজ করতো। এছাড়া মানুষের গাছে, জংলায়, এখানে ওখানে ফসলি জমি থেকে আপনার ফল ফ্রুট এটা ওইটা চুরি করতো। এটাই ছিল ওর কাজ। প্রতিদিন ওর নামে বাড়িতে একটা না একটা দরবার আসতেই থাকতো। ওর কারণে মা একেবারে অতিষ্ঠ। মা আমাকে সবসময় বলে যে দেখ না, কোনোভাবে নেওয়াজরে কোনো কিছু করা যায় না, ওরা কিছু করতে পারোস কিনা। তো যখনই আমরা কাজে নিয়ে যেতাম যে নেওয়াজ চল কাজে যাব, ওই কাজে গেলেও কাজ করতো না। আমরা তো বেশিরভাগই আমাদের তো নিজেদের কোনো জমি ছিল না, সবাই মানুষের জমিতে কাজ করতাম। তা মানুষের জমিতে যখনই কাজ করতে যাইতাম, দেখা যায় ওরে নিয়ে জমি যাইতাম, ও মানে উল্টাপাল্টা কাজ করতো। ধরেন আপনার ধানের আগাছা পরিষ্কার করতেছে, ধান গাছের ঘাস পরিষ্কার করতেছে, ওই ধান গাছ নষ্ট করে ফেলতো। একবার যেখানে কাজে নিতাম, ওইখানে দ্বিতীয়বার ওই মালিকার ওরা কাজে নিতে চাইতো না। যদি বলতাম যে আমার ভাইরে নিয়ে আসবো, বলে না না না, কাজের দরকার নাই, তুমি আর আইসো না। মানে ওরে কোথাও নিলে আমারও কাজ থেকে বিদায় করে দিত, মানে এত পরিমাণে, এবং ওইটি ইচ্ছা করেই করতো। আমি যখন জোর করে নিয়ে যেতাম, এই জন্য ইচ্ছা করে ওই ধরনের কাজগুলো করতো। যাই হোক, তারপরও কী করবো, ছোটো ভাই তো, রক্তের ভাই, তারা তো আর ফেলে দেওয়া যায় না। তেমন করে মোটামুটি বড় হতে থাকে। আমি তখন ভাবলাম যে আম্মা, এভাবে তো আর চলা যায় না। আম্মা তখন আমার হঠাৎ করে একটা প্রস্তাব দেয়। প্রস্তাবটা দিয়ে আম্মা আমারে বলে, পাশের গ্রামে একটা মেয়ে আছে, নাম হচ্ছে বকুল, ওই এক বাপের এক মেয়ে, তা ওর বাবা হচ্ছে মানে এলাকায় থাকবে না, ও নানার বাড়িতে চলে যাবে, তা মেয়েটারে তারা বিয়ে দিয়ে যেতে চায়, এই এলাকাতে কোথাও বিয়ে দিয়ে যেতে চায়, এখন মেয়েটারে তুই বিয়ে করবে কিনা। ওর নাম হচ্ছে বকুল। তা আমি বললাম যে ওর বাবা এলাকা ছেড়ে চলে যাবে, মানে ওর বাবা হচ্ছে আপনার অনেক ঋণ করে ফেলছিল, তো ঋণ করার কারণে সবসময় বাড়িতে মানুষ আসে ঋণে টাকার জন্য। তো মেয়ের বাবা নাকি বাড়িঘর বিক্রি করে যে পরিমাণে টাকা পাবে, ওই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিবে, এরপর এলাকা ছেড়ে চলে যাবে, এই এলাকাতে আর থাকবে না। তা আমারে বলে, তুই কি মেয়েটারে বিয়ে করবি? তা আমি বললাম যে মা, এটা কেন বিয়ে করব বা কি আসো বিষয়। মা আমারে বলে, আমি বকুলের বাবার সাথে কথা বলছি, তিনি অনেক ভালো মানুষ, এবং তারা স্বামী স্ত্রী চলে যাবে তার শ্বশুর বাড়িতে, তা তুই যদি পারস মেয়েটারে বিয়ে কর। আম্মা আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আমারও তো বিয়ের বয়স ওই সময় পার হয়ে যাচ্ছে, মানে বিয়ের বয়স শেষের দিকে। তাই চিন্তা করলাম যে বিয়েও তো করা দরকার, তা বিয়েরও তো একটা বয়স আছে, ওই বয়স তো পার হয়ে যাচ্ছে। আম্মারে বললাম যে ঠিক আছে আম্মা, তুমি কথা বলো, মেয়ের পরিবারের সাথে কথা বলো, এবং কথা বলে তারপরে দেখো না কী করা যায়। আমার আম্মা বলে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। আমার মা তখন কী করে, বকুলের বাবা মায়ের সাথে কথা বলে। কথাবার্তা বলার পরে তারা যখন জানে যে আমি নাসিরউদ্দিন ওনার মেয়েকে বিয়ে করতে চাই, তারা তখন এক কথা রাজি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ, আমরা তো এরকম একটা ছেলে মনে মনে চাচ্ছিলাম, আপনার মতো একটা ছেলে যদি আমার মেয়েটারে বিয়ে করে, তাহলে তো আমাদের আর কোনো মানে সমস্যা নাই, আমরা রাজি আছি। এই কথা আমার মানে এই বকুলের আব্বা আম্মা বলল আমার মাকে। বলার পর মা এসে আমার জানাইলো, বাবারে এমনি এমনি ঘটনা, তারা তো রাজি আছে। আমি তখন বললাম যে ঠিক আছে, তারা যেহেতু রাজি আছে, তাহলে বিয়ে শাদির দিন তারিখ ঠিক করো। তো বিয়ে শাদির দিন তারিখ ঠিক হলো। ঠিক হওয়ার পরেই বকুলের বাবা তখন করলো কি, তাদের বাড়িতে যে জায়গা আছে, মানে তাদের তো শুধুমাত্র ঘর বিটা আছে, আর কিছু নাই। বাড়িতে মানুষের যে বিটা থাকে না, ওই বিটার জায়গাটাই আছে। তা বিটার জায়গার উনি অর্ধেক বিক্রি করে ফেলবে, অর্ধেক বিক্রি করবে, বিক্রি করে মেয়ের বিয়ে দিবে, এবং বাকি অর্ধেক বিক্রি করে ওনার যে ঋণ আছে ঋণ পরিশোধ করবে। এরকম লোকের মাধ্যমে শুনতেছিলাম। তা অনেকে আমাকে তখন বলে, কী রে নাসিরউদ্দিন, তুই তো ভালো মানুষ, মাঠে ঘাটে কাজ করিস, কিন্তু তুই শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেস, এটা তো জানতাম না, তুই কি জানিস না যৌতুক নেওয়া ভালো না? এমন করে লোকেরা আমাকে বলতে থাকে। এখন আমি তো কোনো যৌতুক নেব না, এবং ওনার কাছে তো আমি যৌতুক চাইও নাই। তা উনি জায়গা বিক্রি করে ওনার মেয়ের বিয়ে দেবে, আমি তো এটা তো আমার যৌতুক না। পরে এমন করে যখন লোকেরা কথাবার্তা বলতেছে, আমাকে নিয়ে সমালোচনা করে, একটা সময় আমার তখন নিজের মাঝে অনেক খারাপ লাগলো যে মানুষরা এরকম করে বাজে কথাবার্তা বলতেছে। আমি একটু বকুলের বাবার সাথে কথা বলি। একদিন আমি ওনাকে মাঠের পাশে ডাকলাম, ডাকে বললাম, কাকা, লোকজনে তো আমাকে নিয়ে সমালোচনা করে,
আপনি নাকি জমি বিক্রি করতেছেন। এখন আপনি তো জমি বিক্রি করতেছেন আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন মানুষজন বলতেছে আপনি নাকি জমি বিক্রি করে আমার টাকা দেন, আমি নাকি যৌতুক নেই। এটা তো আমার কাছে ভালো লাগে না। উনি আমার তখন খুব গরম হয়ে বলে যে লোকের কথায় কি আসা যায়, লোকে কি বলবে না বলবে এটা দেখার বিষয় না, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না, তোমার আমি যা বলি তুমি তাই করো, তুমি বেশি পাকনামি করো না, লোকের কথা বাদ দাও। মানে উনি একটু রাগান্বিত মানুষ ছিল, তো এরকম করে আমার সাথে খেপে গিয়ে কথা বলে। আমি তখন বললাম আব্বা আপনি আমার সাথে খেপে গিয়ে কথা বললেন না, আমি আপনাদের কি বলি আপনি আমার কথা শোনেন, আপনি জমিটা কেন বিক্রি করবেন? তিনি বলতেছে জমি বিক্রি না করলে আমি মেয়ের বিয়ে দেবো কেমনে? আমি বললাম মেয়ে বিয়ে দিতে হলে জমি বিক্রি করতে হবে কেন? তিনি বলে ওমা কি বলো, মেয়েরে আমার সাজাইতে হবে, গয়নাগাটি দিতে হবে, এবং তোমার কাছে মেয়েরে বিয়ে দেবো খালি হাতে কি আর দেওয়া যাবে? কিছু না কিছু তো তোমার ঘরে ফার্নিচার দেওয়া লাগবে, এবং গ্রামের লোকজনকে খাওয়াইতে হবে, তোমার বাড়ির লোকজন আসবে তাদেরকে খাওয়াইতে হবে, অনেক খরচ, একটা বিয়ে মানেই তো খরচ। আমি তখন বললাম কাকা গয়নাগাটি যেটা দিবেন বলছেন এটা লাগবে না, আমি যদি আমার বউয়ের কলা পাতা দিয়ে সাজিয়ে নিয়ে যাই তাহলে তো আপনার কোনো আপত্তি নাই, আমি আপনার কাছে গয়নাগাটি চাই না, আবার আমাকে যে ফার্নিচার দিতে হবে এগুলো আমি আপনার কাছে চাই না, এবং আমার এলাকা থেকে কোনো লোকও আপনার বাড়িতে যাবে না, শুধু আমি, আমার মা আর আমার বোন আর ভাইগুলো যাব। আপনার ঘরে মুরগি আছে না, 2টা মুরগি জবাই দিয়ে দিন, হয়ে যাবে। উনি বললো তো আমার এলাকার মানুষ। আমি বললাম যেখানে আপনি জমি বিক্রি করে মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন সেখানে আপনার এলাকার লোকজনকে আপনার কেন খাওয়াইতে হবে? আর এই এলাকাতে তো থাকবেনই না, এখান থেকে চলেই যাবেন, তা এই এলাকার লোকজনকে কেন খাওয়াইতে হবে? এই এলাকার লোকজনকে আপনি সমর্থ বুঝে না। পরে আমার বলে বাবা তুমি কী বলো? আমি বললাম জমিটা আপনি বিক্রি করেন না, আপনার যে বিটাটা আছে ওই বিটাটা আপনি বিক্রি করেন না, বিটাটা আপনি রেখে দেন, কোনো একদিন ওই বিটে এসে আপনি বসতেও পারবেন, এটা আপনার বাপ দাদার সম্পত্তি, আপনি বিক্রি করবেন কেন? আপনি বিক্রি করবেন না। এই কথা বলার পরে তিনি অত্যাধিক খুশি হয়। তখন আমার কাছে কিছু জমানো টাকা ছিল মোটামুটি, আমি তখন ওই টাকাটা দিয়ে বললাম যে আপনি এইটুকুন দিয়ে অন্তত ছোট করে একটা আয়োজন করেন, আমার ভাই বোনেরা, আমার বাবা মা তারা যাবে, তাদেরকে খাওয়ানোর জন্য। ইনি তখন অত্যাধিক খুশি হয় এবং টাকা নিয়ে তিনি চলেও যায়। একটা পর্যায়ে যেমন বাজার থেকে একটু মাংস কিনে আনে, নিজের মুরগি আছে ওগুলো জবাই করে, সব কিছু মিলে আমার ভাই বোনদের জন্য একটা খাওয়ার আয়োজন করে। আমরা ভাই বোন সবাই মিলে তখন বিয়েতে যাই, আমি বর সেজে যাই এবং বিয়ে করে আলহামদুলিল্লাহ বকুলকে নিয়ে আমি ঘরে আসি। এবং বকুলও যথেষ্ট পরিমাণের মানানসই একটা মেয়ে, মানে স্বামীর দরদ, স্বামীর প্রতি মায়া ভালোবাসা এগুলো অনেক ভালো বুঝে, মানে কোনো কারণে আমি বিন্দু পরিমাণের কষ্ট পাই এটা বকুল পছন্দ করে না। সারাটা রাতভর আমার পা টিপে দেয়, সারাটা রাতভর আমার শরীর টিপে দেয়। এমত অবস্থার ভিতরে বকুলের বাবা মা তখন করলো কি, মানে বকুলের বাবা এই এলাকায় থাকবে না, মানে এলাকাতে তার অনেক সমস্যা, এবার সে জমি বিক্রি করার জন্য আবারও লাগছে। মানে বকুলকে বিয়ে করে 1 মাস পরে জমি কেন সে বিক্রি করবে? কারণ হচ্ছে এলাকার লোকে ঋণ পাবে, ঋণের টাকা পরিশোধ করুন এখান থেকে চলে যাবে। এবার আবারও সেই জমি বিক্রির দ্বার আসছে। পরে আমি আমার শ্বশুরকে ডাইকে বললাম আব্বা আপনার কাছে কে কে টাকা পাবে ওদেরকে আজকে সন্ধ্যার সময় একটু ডাকেন তো, আমি একটু তাদের সাথে কথা বলবো। পরে টাকা কিন্তু অত বেশি না, প্রায় 50,000 টাকার মতো না ঋণ। তা কিছু লোকজন ছিল তাদেরকে ডাকছে, ডাকানোর পরে তাদেরকে ডাকিয়া বলতেছে এরা সন্ধ্যার সময় ডাকছে, আমি যখন ওইখানে গেলাম, যাওয়ার পরে সবার সাথে আমি কথা বললাম, বসলাম, বৈশাখ বললাম আপনারা আমার শ্বশুরের কাছে টাকা পাবেন, আমার শ্বশুর তো জমি বিক্রি করে দিতে চাচ্ছে, তা জমিটা আমি রাখলাম, তা আপনারা যদি জমিটা বিক্রি করে আপনাদেরকে টাকা দেয় তাহলে তো লাভ হবে না, আপনারা সবাই মিলে আমার একটা মানে যার কাছে যত টাকা পাবে আমার শ্বশুর আপনাদের কাছে, আপনারা যারা আমার শ্বশুরের কাছে টাকা পাবেন আমি কিস্তি করে আপনাদেরকে প্রতি সপ্তাহে সপ্তাহে বা প্রতি মাসে টাকা দিব, মাসিক হিসেবে আমাকে একটা কিস্তি করে দেন। তা উনি ওনার এই জায়গাটা বিক্রি না করুক, এটা ওনার বাপ দাদার ভিটা, এই ভিটাটা আমি বিক্রি করতে দিব না। তা কেউ কেউ এটাতে অমনোযোগী যে না কেন একসাথে বিক্রি করে আমাদের টাকা দিয়ে দিবে, কেন কিস্তি করে দিবে, অনেকে রাজি হচ্ছে না। আবার আলহামদুলিল্লাহ কিছু সংখ্যক লোক রাজি হলো, বললো ঠিক আছে যদি তুমি কিস্তি করে টাকা দিয়ে তোমার শ্বশুরের জায়গাটা রাখতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই, দাও তুমি কিস্তি করে দাও। সবাই আমার সাথে কথাবার্তা বললো, কথাবার্তার একটা পর্যায়ে তখন কিস্তির আলোচনায় গেলাম, কিস্তির মাধ্যমে আমি তাইলে কিস্তিতে ওনাদের টাকাটা পরিশোধ করে দিব, ওইটুকুন কথা। আমার শ্বশুর তখন জায়গা বিক্রি করলো না। ভাই এরকম করতে করতে আরেকটা মাস গেল, মানে 2টা মাস পার হইলো। এবার 2 মাস পর আমার শ্বশুর এলাকায় থাকবে না, আমার বলে জামাই ঘর বাড়ি যা আছে এগুলো সব আপনি দেখাশোনা করেন, আপনি দেখবেন, আমি এলাকায় থাকবেন, আমি শ্বশুর বাড়িতে চলে যাব। মানে বিশেষ করে উনি ওনার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পাগল, এই এলাকায় উনি থাকবে না। উনি যাকে বিয়ে করেছে, মানে বকুলের আম্মু এক বাপের এক মেয়ে, ওই বকুলের মায়ের কোনো ভাই বোনের সেখানেও ভিটামাটি একটু আছে, ওইখানে চলে যাবে।
যাই হোক, সেখানে তিনি চলে গেল। পরে আমি আমার শ্বশুরের যেই ভিটাটা ছিল, ঘরদুয়ারগুলো ছিল, ওইগুলো চারপাশে দিয়ে বেড়াটারা দিয়ে সুন্দর করে আমি তখন এই ভিটা মাটিটা রাখছি। রাখার পরে যাই হোক, আলহামদুলিল্লাহ আব্বা আম্মা বিয়ে করাইছে, আমার বকুলরে বিয়ে করাইছে। বকুলও আমার কাছে খুব ভালোভাবে আছে, সম্মানের সহিত মান সম্মান নিয়ে আমি আমার বউ নিয়ে খুব ভালো করে দিন পার করতেছি। এমন করে সময়গুলো কাটতে কাটতে আরও অনেকগুলো দিন এখানে কেটে গেল। কেটে যাওয়ার একটা পর্যায়ে আমার আম্মা তখন আমার বলতেছে, বাবারে নাসির, এমনিতেই তো নিজের সংসার চলে না, নিজের সংসার চালাইতে পারিস না, মাঠে ঘাটে কাজ করিস, ফসলি জমি করিস, এসব করে তো সংসার চলে না, তার উপরে আবার শ্বশুরের এত টাকার ঋণ একটা মাথায় নিয়ে নিলি, এগুলো তুই করবি কেমনে? একটা কাজ করতে বিদেশ চলে যা। আমার আম্মা আমারে বলে। আমি তখন বললাম, আম্মা তুমি কি বললা, বিদেশে যাব? বিদেশে কেমনে যাব? আম্মা তখন আমারে বলে, আমাদের যে বিটা আছে, আমাদের এত বড় বিটার তো প্রয়োজন নাই, অর্ধেক বিটা বিক্রি করে দে, আমাদের অর্ধেক বিটা বিক্রি করে তুই বিদেশ চলে যা। আমি তখন বললাম যে, মা এটা তুমি কি বলো, আমার এতগুলা ভাই বোন তারা কোথায় থাকবে? আমার যে 4টা বোন আছে তাদেরকে বিয়ে দিলাম, হয়তো শ্বশুরবাড়িতে কোনো বোন থাকতে পারলো না, ও চলে আসবে, তাহলে ও থাকবে কোথায়? এতগুলো ভাই বোনের ঘর বিটা কেমনে বিক্রি করবো? আম্মার কোনো কিছু বলে না। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন হঠাৎ করে বলি যে, মা বিদেশ যদি তুমি যাইতেই বলো, তবে আমার শ্বশুরের বিটাটা বিক্রি করে দিতে পারি, কারণ আমার শ্বশুর তো এখানে আর কখনো আসবেও না, আর এই জায়গাটা তো মানুষ দখল করে নিয়েই গেছে। অনেকে এদিক দিয়ে দখল করে, ওদিক দিয়ে দখল করে, মানুষ না থাকলে যা হয় আর কি, চারদিক থেকে দখল করে করে যে বাড়িটা নিয়ে নিচ্ছে। পরে আমার আম্মা বলে যে, তাইলে এটা কর। তাই আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে। পরে চিন্তা করলাম যে ভিটাটা বিক্রি করব, করে বিদেশ চলে যাব। আমার বউর সাথে আলোচনা করলাম, বউরে জানাইলাম, বকুলকে জানাইলাম। বকুল এক কথা রাজি, ঠিক আছে তাহলে জমি বিক্রি করো। পরে জমি বিক্রি করলাম, মানে বকুলের বাপের যে ভিটাটা ছিল এটা বিক্রি করে দিলাম, কারণ মানুষ দখল করে ফেলে, নষ্ট করে ফেলে। এই বকুলের বাবার সাথে কথাবার্তা বলে ভিটাটা বিক্রি করে ক্যাশ কিছু টাকা তখন হাতে আনলাম। আনার পরে রাতের বেলা চিন্তা করতেছি আমি বিদেশ যাব। আমাদের এখানে লোকজন আছে, আপনার কালাম ভাই বলে একজন লোক আছে, তিনি আবার বিদেশ লোক নিয়ে যায়, যে কালাম ভাইয়ের সাথে কথাবার্তা বলে তখন বিদেশে চলে যাব। পরে চিন্তা করতেছি বিদেশে যাব, আমি তো বাংলাদেশে থাকলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারি, হয়তো বিদেশে গেলে আরেকটু বেশি টাকা ইনকাম করতে পারবো। তা আরেকটু বেশি টাকা ইনকাম করার জন্য আমি এত টাকা খরচ করে বিদেশ যাব। আর আমার যে ছোটো ভাই আছে নেওয়াজ তো ধরেন আপনার কোনো কাজই করে না, বাড়ির মধ্যে থেকে দুষ্টামি, ফাইজলামি, শয়তানি, বদমাশি থেকে শুরু করে মানুষের বিনষ্ট করা, মানুষের ক্ষতি করা, এইসবই করে বেড়াইতেছে। আমার ভিতরে রাতের বেলা হঠাৎ করে মনে হলো, আমি যে টাকা ইনকাম করতেছি দেশে, আমি তো ভালোই আছি, আমার ভাইটা যেহেতু দেশে কোনো কিছু করতে পারে না, আমি ওরই বিদেশে পাঠিয়ে দিই। এই জিনিসটা তখন মেমোরিতে আসলো। আসার পরে আমি তখন আলোচনায় বসলাম মার সাথে, যে মা এই ঘটনা, তুমি কি বলো, আমি নেওয়াজরে হচ্ছে বিদেশে পাঠিয়ে দিই, কারণ মানে ফজরের টাইমে আমি আমার বিছানার কাছে গিয়ে বলি যে, আম্মা আমি নেওয়াজটা পাঠিয়ে দিই, কারণ হচ্ছে যে নেওয়াজ গেলে ভালো হবে, আমি গেলে খুব একটা ভালো হবে না, আমি তো দেশে ইনকাম করতেই পারতেছি, নেওয়াজ তো কোনো কিছু করে না, নেওয়াজরে পাঠিয়ে দিই। আম্মা আমারে বলতেছে, এটা কী ধরনের কথা বললি, তোর শ্বশুরের জায়গায় বিক্রি করে তুই নেওয়াজরে বিদেশে পাঠাবি? নেওয়াজ যদি তোর কথা পরে না শোনে, ভাই যদি পরিবর্তন হয়ে যায়, কারণ নেওয়াজ ছেলে হিসাবে খুব একটা ভালো না, ওর বুক নাই পিঠ নেই, ও নেশা করতো, এলাকা তো মানে বাড়িতেও প্রচুর নেশা করতো, ওই সময় পুরো নেশাগ্রস্ত হয়ে গেছে, থানাতে পর্যন্ত ওর এন্ট্রি হয়ে গেছে, নাম ওইখানে লিস্ট হয়ে গেছে, ওকে পুলিশও ধরে নিয়ে যাবে। আমি বললাম, মা রক্ত তো আর আলাদা করা যাবে না, নেওয়াজ তো আমারই রক্ত, আমারও ভুলে যাক, তাতে সমস্যা নাই, কিন্তু শরীরে রক্ত থেকে তো আর আলাদা করা যাবে না, ওর শরীরে যেই রক্ত আমার শরীরে তো একই রক্ত, আমরা তো একই ভাই। তো মা একটা কাজ করি, টাকা যেটা পাইছি ওইটা দিয়া আমি নেওয়াজরে বিদেশে পাঠাই দিই, নেওয়াজ চলে যাক, আমি দেশে যেমন আছি আমি ভালো আছি, আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করতেছি, এখন দেখা গেলো আমি বিদেশে গেলাম, নেওয়াজ তো দেশে কিছুই করবে না, লাভটা কী হইলো? আর বিদেশে যাওয়া কি ভালো, এই সে আম্মার এটা বললাম। আম্মা তখন আমার বলেন, আমাদের বিছানায় বলে, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে তোর বউ যদি অনুমতি দেয়, যেহেতু জায়গাটা তোর শ্বশুরের, তাহলে তোর বউ যদি অনুমতি দেয় তাহলে আমি রাজি আছি, অন্যথায় আমি এটার মধ্যে রাজি নেই। মানে আম্মা আমাকে ডাইরেক্টলি বললো। আমি ঠিক আছে আমার বউর সাথে আলোচনা করি এবং তোমাকে জানাবো। সকালবেলা নাস্তা পানি করার পরে আমি বউরে ডাক দিলাম, মাঠের পাশে হচ্ছে একটা কচু ক্ষেত করেছিলাম, ওখানে কচুর লতি বলে একটা সবজি আছে, ওই কচুর লতি উঠাচ্ছিলাম আমি আর আমার বউ মিলা। তা আমি বউরে বললাম যে, বউরে এই ঘটনা, সকালবেলা ফজরের টাইমে আমার লোকে বৈশা কথাবার্তা বললাম, আমি তো নেওয়াজরে এমনি এমনি বিদেশ পাঠাতে যেতেছি, তুমি কি বলো? আমার বউ একটা হাসি দিয়ে বলো, মা আপনার ভাই আপনি জানেন। আমি বললাম, না আমি তো আর আমার টাকা দিয়ে পাঠাইতেছি না, তোমার বাবার জায়গায় বিক্রি করলাম ওই টাকা। তো বলে, আমার বাবার জায়গা হইল কোত্থেকে? তার আমার বাবার জায়গা নেই, তো আপনার জায়গা, আপনি আমার বাবার 50,000 টাকা ঋণ পরিশোধ করলেন, এরপরে আমার বিয়ের সময় সমস্ত কিছু আপনি কোনো কিছু নিলেন না, তো সেখানে তো জায়গা আপনারই, এটা আমার বাবার জায়গা হলো কোত্থেকে? তা আমি আমার বউর কথা খুব সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি বললাম যে ঠিক আছে,
তাহলে তোমার মনে তো কোনো দ্বিমত নাই, তুমি তো রাজি আছো? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি রাজি, আপনি যান আর আপনার ভাইয়ে যান, সমস্যা নাই। পরে আমি আম্মারে বললাম, আম্মা এমনি এমনি নেওয়াজরে বিদেশ পাঠাবো, তুমি ওর সাথে কথাবার্তা বলো। দুপুরে ঘরে খাইতে আসছে, পরে আম্মা বলছে, বলার পর বলে পাঠাইলে যাবো, সমস্যা কি? পরে আমি বললাম পাঠাইলে যাবি, সমস্যা কি? এরকম তো না, তুই পাসপোর্ট করতে হবে তো। তা আমি পাসপোর্টের জন্য ওরে কিছু টাকা দিলাম, ওই প্রথম টাকাটা খেয়ে ফেলছে, মানে পাসপোর্টের টাকাটা খেয়ে ফেলছে। পরে আমি নিজে ওরে পাসপোর্ট অফিসে নিয়ে গেলাম, নিয়ে পাসপোর্টের ব্যবস্থা করলাম, কিছুদিনের মধ্যে পাসপোর্ট আসছে। আসার পরে কালাম ভাইরে দিলাম যে কালাম ভাই এই ঘটনা, এখন দেখেন না কোনোভাবে কোনো কিছু করা যায় কিনা। কালাম ভাই বলে, ইরে তোর ভাই নেওয়াজ তো বেশি সুবিধার মানুষ না, আমার কাছে সৌদি আরবের ভিসা আছে, আল্লাহর পবিত্র জায়গা, এখন ওইখানে গেলে সে একটা মসজিদের ভিসা আছে, মসজিদ ক্লিনার, এখন এই মসজিদ ক্লিনারে গেলে ও তো আবার নেশা টেশা করে, আবার কি সমস্যা হয়? আমি বললাম না সমস্যা নাই, ও তো এখন আর নেশা টেশা করে না, অনেকটা ভালো হয়ে গেছে, আপনি পাঠাই দেন ভাই। এমনি বুঝেই শোনে পরে কালাম কাকারে দিয়ে আমি তখন আমার ছোটো ভাই নেওয়াজরে বিদেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করলাম, এবং আনুষঙ্গিকভাবে তখন ভিসাও আসলো। আসার পরে ওরে আমরা পারিবারিকভাবে মিলাদ টিলাদ করে হুজুর ডেকে মিলাদ কেরাত পড়ে দেন ওরে আমরা বিদেশে পাঠাই দিলাম, ও তখন চলে গেল। তা মসজিদের চাকরি মসজিদ ক্লিনার, ওই চাকরিতে গেছে। এবং যাওয়ার পর থেকে প্রায় আপনার এদিক দিয়ে কিন্তু আমি আবার সন্তান, আমার বউ কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গেছে, আমার বকুল প্রেগনেন্ট। তো বকুলে গেলে সন্তান হবে, এই নিয়েও মোটামুটি আমি একটু দৌড়দৌড়ির মধ্যে আছি। তাই এমন করতে করতে আলহামদুলিল্লাহ আমার বউয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে, বকুলের ঘরে আমার একটা ছেলে হয়েছে, নাম রাখছি নাদিম। আলহামদুলিল্লাহ আমার ছেলেটাও দেখতে শুনতে মাশাআল্লাহ চেহারাটি আর অনেক ভালো, অনেকটাই স্বাস্থ্যরস্তা আমার মতো হয়েছে। আমার আব্বা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও জীবিত আছে, কিন্তু আব্বা ওই মানে আদামরা আর কি, ঘরের মধ্যে 24 ঘন্টা বসে থাকে, কোয়াকাই চিল্লায় চেঁচামেচি, ঔষধ ডাক্তার কবিরা যেগুলো লেগে আছে। তো নেওয়াজ আবার বিদেশে গেল, যাওয়ার পরে মনে করেন ভাই 3-4 মাস পেরিয়ে গেছে, কোনো একটা টাকাও দেয় না। বলি কিরে তুই বাড়িতে টাকা পাঠাস না কেন, ফোনের মাধ্যমে জিজ্ঞেস করি, ওই বলে মালিক টাকা দেয় না। তাই যিনি পাঠাইছে কালাম ভাই ওনারে ধরলাম, কিরে ভাই আমার ভাই গেল আজকে 3 মাস, ওর তো কোনো বেতন টেতন দেয় না, এটা কী ধরনের কথা? কালাম ভাই বলে আচ্ছা ঠিক আছে আমি খবর লইয়া তোরে জানাইতেছি। কালাম ভাই তখন ওইখানে খবর লইয়া জানতে পারে যে নেওয়াজ মসজিদ থেকে পালাইছে, যে মসজিদে চাকরি করতে ওই মসজিদ থেকে পালাই এখন পাকিস্তানি ইরানি এগুলোর সাথে কোথায় জানি অন্য কোথাও চাকরি করে, অন্য কোনো জায়গায় চলে গেছে। পরে এটা জানার পর আমি তখন আবার নেওয়াজরে ফোন দিলাম, কিরে ভাই কালাম ভাই এটা বললো তুই নাকি পালাই গেছিস, কোথায় মসজিদ থেকে পালাইলি কেন? তোরে আল্লাহর পবিত্র জায়গায় সৌদি আরবে পাঠাইলাম, ওইখানে মসজিদে চাকরি করবি, টাকা ইনকাম করবি, তুই এখান থেকে পালাইলি কেন? বলতেছে ভাই আপনি জানেন না মসজিদে কাজ করতে পারি না, মসজিদে অনেক ঝামেলা, এরা বারবার ময়লা করে, এই সেই। কালাম ভাই আমারে বলে, ভাইরি নাসির তোরা একটা কথা বলি, এই সৌদি আরবের মসজিদে সৌদি আরবের মানুষকে আমাদের বাংলাদেশের মতো এরকম ময়লা কাপড় চোপড় পরে নাকি, বা শরীরের মধ্যে ময়লা থাকে নাকি, বা তারা কি ওই দেশে কি অত মাটি আছে নাকি যে মসজিদ ময়লা হবে? এটা তো পবিত্র, এখানে সবসময় পাকা জায়গা এবং এখানে কোনো ময়লা নাই। আসলে মূলত তোর ভাই মসজিদে চাকরি করে নেশাটা করতে পারতেছে না, এবং নেশা না করার কারণে সে পাগল হয়ে গেছে। 15 দিন পরে সে পাগল হয়ে মসজিদ ছেড়া পালায় গেছে। তা আমি বললাম যে ভাইরি তেন কি আর করবো, আমারই তো ভাই, এখন কি করা যায়? উনি বলে আমার করার কিছু নাই, এখন তোর ভাই যে রাজ্যে ঢুকে গেছে সেখানে নেশা করে পানি করে, কোন সময় পুলিশ ধরে দেশে পাঠাইতে তার কোনো ঠিক নেই। তো এরপর ওরে ফোন দিয়ে কান্নাকাটি করতেছি, বাইরে দেখ ছোটোবেলা থেকে মা আমাদেরকে মাঠে থেকে পাতা লতা আইনে সিদ্ধ করে একটু লবণ দিয়ে আমাদেরকে খাওয়াইয়া বড় করছে। বাইরে এত কষ্টের সংসার রে ভাই, তুই কিছু একটা কর বিদেশের মাটিতে, এরকম কষ্ট করে তোরে বিদেশ পাঠাইলাম, নিজের শ্বশুরের জায়গা বিক্রি করলাম, আমি তো গেলাম না, মা তো আমারে যাইতে বলছে, আমি না গিয়ে তোরে পাঠাইলাম, বাইনা রে ভালো রে ভাই, কিছু একটা কর। না ও ভাই কিছু করবে না, ও পড়ে আছে। এরকম করে প্রায় 1 বছর কেটে গেছে। যদি বিশ্বাস করেন 1 বছরে 1 টাকাও বাড়িতে পাঠাই নাই। মানে আমি যে কী পরিমাণে ঋণের ভিতর পড়ে গেছি আমি বুঝাইতে পারবো না। আমি তখন ঠিকমতো হিমশিম খেয়ে যাচ্ছি পরিবার চালাইতে, আর এরই বস্তরে বোনগুলো বড় হইতেছে। যে বোনগুলো বড় হয়েছে বলতে বোনগুলো বড়ই হয়ে গেছে, বোনগুলোর বিয়ের বয়সও পার হয়ে যাচ্ছে, বোনগুলোকে বিয়ে দিতে হবে, বোনগুলোরও বিয়ে দিতে পারতেছি না, ভালো ভালো বিয়ের ঘর আসতেছে, টাকার অভাবে বোনেরও বিয়ে হয় না। আমি না হয় কোনো কিছু ছাড়া আমার বউরে বিয়ে করছি, কিন্তু সবাই তো আর এরকম কোনো কিছু ছাড়া বিয়ে করবে না। গয়নাগাটি লাগবে, হুন্ডা লাগবে, এই লাগবে ওই লাগবে বলে সবাই ডিমান্ড করতেছে। আর সত্যি কথা বলতে গেলে আমার বোনগুলোরও চেহারা অতটা ভালো ছিল না, যে অনেক সুন্দরী চেহারা সবাই টেনে হিস্ট্রি নিয়ে চলে গেছে এরকম না, কিন্তু মোটামুটি চেহারা ভালো না। 4টা যুবতী বোন ঘরের ভিতরে, ভাইটা বিদেশের মধ্যে এরকম, দেশের মধ্যে আমি এতটা অভাবে পড়ে আছি। রে ভাবলাম যে কি করবো, আল্লাহ তুমি আমার একটা উপায় বুদ্ধি বের করে দাও, আমি তো আর পারি না, মানে নিজে আর এগুলো নিতে পারতেছি না ভাই, আর কত সহ্য করবো বলেন।
সেই ছোটোবেলা থেকেই তো পরিবারটাকে নিয়ে যুদ্ধ করেই যাচ্ছি। তা আর কত সামনের দিকে যাব। এরকম করে আরও একটা বছর কেটে গেল, 2টা বছর কাটলো। আমার ভাই মাশাল্লাহ 2 বছরে 2 ভাইও বাড়িতে পাঠায় নাই। হঠাৎ করে খবর আসলো আমার ভাই বাড়িতে চলে আসতেছে। 2 বছর পরে ভাই বাড়িতে আসতেছে। 2 বছরে আল্লাহ সাক্ষী, যদি একটা পয়সা বাড়িতে পাঠায়, একটা পয়সাও দেয় নেই। 2 বছর পরে বাড়িতে চলে আসবে। হায় এখন কি করব, ও তো বাড়িতে চলে আসতেছে। এবার আরও তো টেনশন বেড়ে গেল। ও তো বাড়িতে আসলে বিদেশে পড়েছিল, টাকা না পাঠাইলেও ভাই টেনশন ছিল না, বিদেশে আছে কোনোভাবে পড়ে আছে। কিন্তু দেশে আসার পর তো ও আবার এই চুরি চটকামি, আবার মানুষের সাথে চকুল করে বেইমানি এগুলো করবে, আবারও দরবার কারবার, আম্মার কান্নাকাটি আবারও শুরু হবে। আরে করবোটা কি? না, ও তখন এই দেশে চলে আসলো। আসার পরে বাড়িতে এসে এই আপনার বিদেশি সেন্ট কয়েকটা নিয়ে আসছে, এগুলো গায়ের মধ্যে চুট করে মারে। এরপরে বন্ধুবান্ধব কিছু আছে, ওগুলো নিয়ে মোটর সাইকেলে করে ঘুরে, কি একটা আহামরি অবস্থা। হায় চিন্তা করি, 1 টাকা 2 বছরে তুই দিলি না, অথচ বাড়িতে এসে তুই এরকম করতেছিস। পাগল হয়ে গেছি তখন। ওরও তো বিদেশে পাঠালাম ঋণ করে, ওরও তো ঋণের টাকা, বোনগুলোর বয়স শেষ। এরপরে শ্বশুরের ঋণ নিলাম, আবার জায়গা বিক্রি করলাম। ভাইরে তো আর শ্বশুরের জায়গা বিক্রি করে বিদেশ সব টাকা হয় নাই, বাকি টাকা ঋণ করা লাগছে। ভাই ঋণে গ্রস্ত, আমি পাগল হয়ে গেছি। এদিক থেকে ঋণে মানুষ ধরো, ওদিক থেকে বোনগুলার বিয়ে আসতেছে। এবার বোনগুলার নামে এলাকাতে শুরু হয়েছে বদনাম। শুরু হয়েছে লোকের মারফতে। বুঝেন তো, যেহেতু যুবতী বোন ঘরে আছে, সবাই বলে আমার বোনের নাকি আজকে ওই জংলার ভিতরে এক ছেলের সাথে ধরা খাইছে। বড় বোনের বয়স তখন প্রায় 21 বছরের মতো, আমার যে ছোটো যেটা ওইটা 21 বছর হয়ে গেছে। এরকম করে সিরিয়ালে সবগুলোর বয়স বাইরে যেতেছে। এবং চিন্তা করলাম, মা কান্নাকাটি করতেছে। মা কখনো বলে আমি ফাঁসি দেবো, আমি বিষ খাবো, আমি বাঁচতে পারবো না। আমার মেয়েদেরকে নিয়ে এরকম কথাবার্তা রটাইতেছে, এরকম কথাবার্তা বলতেছে। আমার দ্বারা হয়তো বেঁচে থাকা সম্ভব না, আমি আত্মহত্যা করবো। আসলে আম্মা এটা করারই কথা, কারণ নিজের মেয়েদেরকে নিয়ে যখন এরকম আলোচনা সমালোচনা গ্রামের মধ্যে হয়, এটা তো আসলে ভাই মেনে নেওয়ার মতো না। আমরা বুঝি, আম্মা আল্লাহ করো, আল্লাহ সব কিছু ঠিক করবে, তুমি একটু রহমত করো, আল্লাহকে ডাকো। আমার আম্মা ভাই কান্নাকাটি করতে করতে একদিন রাতের বেলায় আমি নিজের চোখে দেখতেছি যে আম্মা হঠাৎ করে এরকম রশি নিয়ে ঘর থেকে বেরিয়েছে, ফাঁসি দিবে। আল্লাহর কি হুকুম আর কি। আমি সেদিন আমার মারে হারাইতাম। আমিও টেনশানে বাড়ির সামনে বসে আছি, গরমের মধ্যে বাড়ির সামনে বসে আছি, একটু ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। এমন সময় দেখলাম যে আমার আম্মা রশি নিয়ে বেরিয়েছে কাঁদতে, এবং কাঁঠাল গাছের দিয়ে যাচ্ছে, সে ফাঁসি দিবে। আমি গিয়ে আম্মারে জড়ায় ধরে ওখানে চিৎকার করতে শুরু করছি যে আম্মা এটা কি তুমি মরে যাবে, তুমি মরে যাবে কেন? আম্মা বলে, আমি আমার মেয়েগুলোর বিয়ে দিতে পারতেছি না, আমার 4 যুবতী মেয়ে ঘরে, মানুষে আমার বদনাম উঠাইতে আছে, আমি যদি মরে যাই তাহলে আমার এগুলো শোনা লাগবে না। পরে ভাই ওই দিন এত কষ্ট পাইছে, আসলে শাক লতা পাতা খাইয়া বড় হয়েছি, এতটা কষ্ট পাই নাই। কিন্তু এখন যে কষ্ট, আর একে তো মা এরকম করতেছে, ঘরে এতগুলা বোন, ছোটো ভাইয়ের ঋণ, আবার শ্বশুরের ঋণ, আবার দেখা যায় আপনার ওই সময় জমিও খুব ভালোভাবে ফসল হইতেছে না। এত পরিমাণে ঋণের চাপে পড়ে গেছে যে আমি নিজেও মনে হয় আত্মহত্যা করে বসবো। তা একদিন পরে আমি তখন আমাদের একটা জমি নিয়েছিলাম, আপনার ওইখানে আমি বেগুন চাষ করেছিলাম রাস্তার পাশে, জমিনের পাশে। তা আমার ছেলেটা মোটামুটি তখন একটু বড় হাঁটতে পারে, হাঁটার মতো অবস্থা হয়েছে এবং ভালো। ওকে করলো রাস্তার পাশে বসে আছে এরকম। তা বসে থাকার পরে আমি তখন ওই জমিনের মধ্যে কাজ করতেছি আর কি, এরকম বেগুন টেগুন ছিটতেছি, কাজ করতেছি। হঠাৎ করে দেখলাম যে আমার ছেলেটা একটা গাড়ি এসে থামছে, প্রাইভেট কার, দামি গাড়ির পাশে ছেলেটা জানি কথা বলতেছে, কার সাথে কি জানি কথা বলতেছে। পরে আমি চিন্তা করলাম, আমার রাস্তার পাশে তো আমার ছেলের আবার গাড়ি করে নিয়ে চলে যায় কিনা, ডাকাত বা চোর এরকম মনে করে আমি তখন জমিন থেকে দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম আমার ছেলে জুস খাইতেছে এবং একটা মহিলা, অনেক বয়স্ক একজন মহিলা ওর পাশে, ওর জুস খাওয়াইতেছে। গাড়ির মধ্যে বসে দরজা খুলে আমি যাই আমার ছেলে হাত ধরলাম, কিরে বাবা? আমি মহিলা কই, ভাই আপনি ভয় পাইন না, আপনার ছেলেটার আমার খুব ভালো লাগছে, রাস্তার পাশে বসে আছে, আবার বেগুন ছিটতেছে, দেখে খুব মায়া লাগছে, এই জন্য আমি দাঁড়াইলাম, আমার তো ছেলেই সন্তান নাই, আপনার ছেলেটার সাথে একটু কথা বলার জন্য দাঁড়াইলাম। আমি বললাম, ও আচ্ছা, সমস্যা নাই, কথা বলেন। তো এই কথাবার্তা বলতেছে, আবার নিজের ভিতরে আমার ভয়ও কাজ করতেছে, আবার গাড়ির ভিতরে ঢুকে টুপ করে টান দিয়ে চলে যায় কিনা। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমি কাজ করে প্রায় আমার বেগুন তোলা শেষ। মহিলা দেখেছি অনেক দামি গাড়ি, কিন্তু এই আমার ছেলের নিয়ে বসে আছে। পরে আমি বললাম, বোন রে, আপনারা তো চিনলাম না, আপনি কোন গ্রামের? পরে আমার একটা গ্রামের নাম বলো, আমাদের গ্রামের পাশে অমুক গ্রামে, সে নাকি তার কোন আত্মীয়র বাড়িতে আসছে এখানে, তা এখন চলে যাবে ঢাকার পথে, রওনা দিছে। এমন সময় আমার ছেলেটাকে দেখছে এরকম বসে কথা বলতেছে। তো তিনি আমারে বললো যে আপনার নাম কি? আমি বললাম যে আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। বলে, আচ্ছা নাসির ভাই, আপনার এই ছেলে সন্তান কয়জন? আমি বললাম, আমার ছেলে নাই, একটাই ছেলে, নেওয়াজ, আমার একটাই ছেলে। পরে তিনি আমারে বলতেছে, আপনার ছেলেটা আমার দিয়ে দেন।
তা আমি তখন হাসতেছি, কি বলেন ছেলে দিয়ে দিব? পরে বলে টাকা দিব 5 লাখ দিবেন এমনি। আমি বললাম ধুরু এটা কি বলেন, আমার ছেলের আমি বিক্রি করবো 5 লাখ টাকায়? না না, এটা কোনো কথা নাকি? বলে এবার উনি বলে যে না আমি কিন্তু সত্যি বলতেছি, আমার ছেলে সন্তান নাই তো, আপনার ছেলেটা আমার অনেক পছন্দ হয়েছে, ছেলেটা অনেক লক্ষ্মী, অনেক ভালো লাগছে, 5 লাখ টাকা দেবো, ছেলেটারে দিয়ে দেন, আমি ছেলেটারে বড় করবো। আমি বললাম না আপা এইগুলো কোনো কথা নাকি? না 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 হবে না। পরে তিনি আবার ডাক্তার, সে মানে বললো সে ডাক্তার, পরে তার ভিজিটিং কার্ড ছিল, কার্ডটা দিল যে ঢাকায় গেলে ফোন দিয়ে আমার বাসায় আসেন, আমার বাসায় এসে ঘুরে যান। তো বাচ্চাটারে কোলে নিয়ে যাইতেছে হঠাৎ করে মনে হলো যে হাই রে, মহিলা যে কথাটা বললো 5 লাখ টাকা দিবে, এটা কি দুষ্টামি করছে নাকি? বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে ধরেন আমার এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে গেল যে মহিলা 5 লাখ টাকা দিয়ে আমার ছেলের কিনতে চাইছে, এবং হঠাৎ করে মনে হলো যে ছেলেটার আমি বিক্রি করে দিব। কারণ ভাইরে এই ছেলেটার যদি বিক্রি করি, দেখে যে আমার 4টা বোনের বিয়ে হবে, 4টা বোনের বিয়ে হবে, এবং আমার মা ফাঁসি দেবে না, মা বেঁচে যাবে, ঋণ মুক্ত হব। এবং ওই সময় আমার বউ আবার প্রেগনেন্ট, তো আমি ভাবলাম যে আমার আর তো বাচ্চা তো হবেই, বাচ্চাটার বিক্রি করে দিব। মানে হঠাৎ করে এটা মনে হইলো আর কি। ওই রাতে আমি তখন ওই মহিলার কল দিলাম, কল দিয়ে বললাম আপা যে বেগুন খেতে আমি যে মানে কাজ করতেছিলাম আমার ছেলে নিয়ে, ওই লোকটা বললাম ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই কী খবর? বললাম আবার একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? বলে না ভাই কিছু মনে করবো না, বলেন না। মানে আমি যে আপনি যে আমার ছেলের কথা বললেন, এটা কি আসলে আপনি দুষ্টমি করছেন না সত্যি বলছেন? পরে আমার বলে ভাই দুষ্টমি করবো কেন, আমার ছেলে নাই তো, আমার ছেলে সন্তান নাই, আমার স্বামী বিদেশে চলে গেছে, ওইখানে বিয়ে শাদী করে সেটেল হয়ে গেছে, আর দেশে আসে নাই। আমি আসলে আমার একটা সন্তান দরকারি। তো আমি বললাম যে আসলে যে আপনি বলছেন 5 লাখ টাকা দিবেন, এটা কি দিবেন? বলে হ্যাঁ দিব, আমি দেওয়ার জন্য প্রস্তুত, আপনি কি বাচ্চা দিবেন? আমি বললাম দেখেন আসলে তো পারিবারিক বিষয়গুলো, তারা আমি বললাম যে আমার এই অবস্থাটা ভালো না। মহিলা তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি যদি আপনি গরিব মানুষ, আমি আপনাকে আরও 1 লাখ বাড়াই দেবো, 6 লাখ দিব, আপনি যদি ছেলের দিতে চান তাহলে আপনি একটা ডেট ফিক্সড করে ঢাকায় চলে আসেন। আমি বললাম না, তাহলে আপনি কাজ করেন, সামনে শুক্রবারে আপনি আসেন, যেই জমিনের পাশে আমার ছেলেরা দেখছেন ওইখানে আসেন, আমি ওইখানে নিয়ে যাবো, কিন্তু আপনি নগদ টাকা নিয়ে আসেন, আমি টাকা কিন্তু গুনে রাখবো। উনি বলে আচ্ছা ঠিক আছে ভাই, আমি নগদ টাকা নিয়ে আসবো, আপনার ভয়ের কোনো কারণে, এটা আপনার ফোন নাম্বার। আমি বললাম যে না, আপনি ফোন করতে হবে না আমাকে, আপনি চলে আসেন, আমি সারাদিন ওইখানেই থাকবো। তখন কলিজাটা ফেটে যাওয়ার মতো অবস্থা। তো যাই হোক, তারপরেও কি আর করা। আমি তখন ছিল আপনার বুধবার, বৃহস্পতিবার শুক্রবার সামনে। এই বৃহস্পতিবারে ছেলেটা ঘরের দরজার মধ্যে খেলতেছে, আমি দেখতেছি, আমার এতটাই কষ্ট হইতেছে যেটা আসলে আমি মুখে বলে বুঝাতে পারবো না, এত পরিমাণের কষ্ট। ওই মাঠের মধ্যে খেলতেছে, আমি দেখতেছি। এখন করতে করতে আপনার বৃহস্পতিবারটা কেটে গেল। বৃহস্পতিবার গিয়ে শুক্রবার আসলো সকালবেলা, আমি দেখতেছি ভোরে আমার ছেলে গোসল করতেছে। বাবা বলতেছে বাবা আজকে শুক্রবার, নামাজে যাব, মসজিদে যাব, মানে এরকমভাবে রেডি হয়েছে, গোসল টোসল করে আসছে। আমার বউ ওরে খুব সুন্দর করে সাজায় দিছে। দেওয়ার পরে আমি বললাম যে বউ রে, একটা কাজ করো, ওরে একটু তাড়াতাড়ি সাজিয়ে দাও, আমি ইয়েতে যাবো, আপনার বেগুন উঠাইতে যাব, বেগুন উঠাইয়া তারপরে আবার বেগুন খেতে রাখা, নামাজ পড়ে, নামাজের পরে বেগুন বাজারে নিয়ে যাব। ওই মধ্যে একটা মানে আপনার একটা বাজার বসে আর কি, গ্রামীণ বাজারে নিয়ে যাব। পরে আমার বউ বলে বেগুন ওই দিন তুললেন। আমি বললাম বেগুন সব তোলা হয়নি, আরও বেগুন আসছে, কিন্তু মিথ্যা কথা, বাজারে মানে আমার খেতে আর বেগুন নাই। তো ওরে সাজাটা যে দিল, আমি তখন ওরে কোলে নিয়ে আস্তে আস্তে করে হাঁটা দিলাম। বেগুন ক্ষেতের কাছে আসছি, আসার পরে ভাই দেখি যে মহিলা দাঁড়ায় আছে, গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। আমি বলি কী ব্যাপার ভাই, আপনি বললেন আসবেন, তো লেট হয়ে কোনো ছেলে কি আপনার না অন্য কারো? মহিলার সাথে মহিলার ড্রাইভার আছে। আমি বললাম না রে বোন, ছেলেটা আমারই। তখন চোখের পানিগুলো পড়তেছে। তা মহিলা বলো বাবা আসো, আমার ছেলে যায় না। ওই দিন কিন্তু মহিলার সাথে অনেক বেশি কথা বলছে। তাই আমি বললাম যাও, তোমার আম্মু। তা বলে না বাবা আমি যাব না, তুমি গেলে যাব। আমি যা, মহিলা জোর করে ওরে নিতে পারতেছে না, ও যায় না কোলে। তাহলে আমি তখন মানে বলো, মহিলা আমরা বলতেছে ভাই গাড়ির মধ্যে টাকাটা আছে, আপনি টাকাটা গোনা দেন, গাড়ির মধ্যে টাকাটা আছে। তবে কিসের গাড়ির মধ্যে টাকা গুনতেছে ও ভাই, আমার কলজা টুকরা আমার বুক থেকে নিয়ে যাইতেছে। তাই আমি তখন বললাম যে ভাই, আমার বলে যে গাড়িতে যান, আমার ছেলে গাড়িতে উঠে না। না বাবা আমি গাড়িতে উঠবো না, আমি গাড়িতে উঠুম না, তোমাকে নিয়ে উঠুম, ওরকম করে বলতেছে। তো আমি, মহিলা আমার বলে ভাই আপনিও বসেন। এবার গাড়ির মধ্যে বসলাম। তো আমার ছেলেটা উঠছে, মধ্যখানে বসাইলাম। বসানোর পরে আমার বলতেছে যে বাবা, ওরকম করে আমার ছেলে বলতেছে বাবা ওই ব্যাগের মধ্যে টাকা, যে টাকাটা দেখাইতেছে আমারে। মহিলা এরকম বাজারে ব্যাগে করে টাকা নিয়ে আসছে।
আমার ভাই এখানে পুরোপুরি 6 লাখ আছে, আর আমি খুশি, আপনারা 20,000 বাড়াই দিয়েছি, 6,20,000, আপনি টাকাটা গণা দেন, টাকাটা গণা দেন। আমি তখন বললাম যে বোন আমি তো টাকা গুনতে পারুম না, টাকা দিছেন ভালো কথা, আপনার আছে, আপনি দিছেন, কিন্তু বলে ছেলেটার বুকে ছড়ে ধরে চিৎকার করে কাঁদে উঠলাম, কান্নাকাটি করতেছি। একটা পর্যায়ে চিন্তা করলাম এখানে মানুষ জড়ো হয়ে যাবে, আস্তে আস্তে মানুষ যদি আসতে শুরু হয়, কেউ যদি দেখে যে আমি ছেলের বিক্রি করে দিচ্ছি, আমার বউ মরে যাবে। আমি বললাম যে বাবা তুমি গাড়িতে বসো, বাবা বেগুন উঠে আনতেছি, বাবা বেগুন উঠে আনতেছি। তা বলে না বাবা আমি তোমার সাথে বেগুন উঠাবো। আমার ছেলে বলে বসো বাবা বেগুন উঠে নিয়ে আসতেছি। না আমার আঙ্গুল ধরে রাখছে, ছাড়ে না, গেঞ্জি ধরে রাখছে, ছাড়তেছে না, যে বাবা দাঁড়া বেগুনটা উঠে নিয়ে আসি, বেগুনটা নিয়ে আসি। এমনকি আমি তখন করলাম কি আপনার এই বেগুনটা উঠানোর জন্য নামলাম, মানে বেগুন না উঠাবো এটা বলে নামছি, মহিলা তখন গাড়িটা দিছে টান, পিছন থেকে তখন দৌড় দিলাম। পিছন থেকে দৌড় দেওয়ার পরে মহিলা ওই লুকিং গ্লাসে মনে হয় দেখছি সে আবার গাড়ি থামাই ফেলছে। থামানোর পরে আমি আবার গাড়ির কাছাকাছি গিয়া আমার হাতে ইশারা দিতেছি, যা 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 ইশারা দিতেছি। মহিলার দরজা জানালা খুলে আমাকে বলে ভাই কিছু, অভিজ্ঞ না কিছু না, জানা পা যান। রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি শুরু করলাম। টাকাগুলো নিয়া বেগুন খেতে চিৎকার করে কাঁদতেছি, ও আল্লাহ গরিব কেন বানাইলা, ও আল্লাহ পেট কেন দিলা, ও আল্লাহ অভাব কেন দিলা, ও আল্লাহ মানুষ কেন বানাইলা, গরু বানাইতা, কুকুর বানাইতা, ছাগল বানাইতা, বনের পশু পাখি বানাইতা, আল্লাহ তাদের তো এত অভাব নাই, তারা তো খাবার মজুত করতে হয় না, তাদের তো আমার মতো একটা দুশ্মন ভাই নাই, তাদের তো এত অভাব নেই, আল্লাহ মানুষ কেন বানাইলা, ও আল্লাহ তুমি মানুষ কেন বানাইলা। এরকম করে জমিনের মধ্যে কান্না করতেছি, চিৎকার করে কাঁদতেছি। একটা পর্যায়ে টাকাগুলো বাড়িতে নিলে তো বউ দেখে ফেলবো, টাকাগুলো বাড়িতে নিলে আমরা বাড়িতে না নিয়া কালাম ভাইয়ের অনেক বিশ্বাস করি, কালাম ভাইয়ের কাছে যে টাকাগুলো দিলাম, বললাম কালাম ভাই এই টাকাগুলো আপনাকে দিলাম, টাকাটা কোত্থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে, টাকা কে দিছে এটা কখনো আমার জিজ্ঞেস করবেন না, বা কাউরে বলবেন না যে আমি আপনার এই টাকাগুলো দিছি, তিনি তো টাকা দেখে এত টাকা তুই আমার দিলি, টাকাটা আপনার কাছে রাখেন। টাকাটা ওনার কাছে রাখছি, উনিও টাকাটা গুনে হ্যাঁ 6,20,000 টাকা ওনার কাছে রাখছে। বাড়িতে আসছি বউ আমারে বলে কি ব্যাপার তুই নাতিমরে আনো নাই? ওই যে নাতিমরে আনি নাই। পরে বলে নাতিম কই? আমি বললাম নাতিম আছে। পরে আমার বলে নাতিম কই? আমি বললাম ভোরে কি বলবো তোমারে, তুমি একটু ধৈর্য ধারণ করো, চিল্লাইও না, মানুষ জড়ো করো না। নাতিমরে আমি রাস্তার পাশে রাইখা জমিনে গেছি বেগুন তোলার জন্য, আসে দেখি যে নাতিম নাই, এমন ওই কেউ নিয়ে গেছে, আমি মাইকিং করার ব্যবস্থা করতেছে। আমার বউ ওখানে একটা চিৎকার দিছে যে কি বলেন আপনি, আমার নাতিম নেই, মানে এটা কী কথা? আমার বউ একটু অপেক্ষা করো, পামু। আমি বলছেন না আমার ছেলে কই, আমার ছেলে আপনি খুঁজে বাইর করেন, আমার ছেলে কই? চিৎকার চেঁচামেচি শুরু করছে, এরকম করে কান্নাকাটি শুরু করলো। এবার আশেপাশে থেকে খবর হয়ে গেল যে আমার ছেলেরা পাওয়া যাচ্ছে না। এবার কেউ মাইকিং করা শুরু করলো, মসজিদের মাইকিংই শুরু করলো, এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ডাকাডাকি শুরু করলো, ছেলে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। আমি তো জানি আমার ছেলে নিখোঁজ হয় নাই। এবার চিন্তা করতেছি, সারাটা দিন কেটে গেল, হারে আমার বউ উঠানের মধ্যে গড়াগড়ি করতেছে, কখনো মাঠে দৌড়ে যাইতেছে, কখনো আসতেছে। আমার একটাই ছেলে ছিল রে ভাই। তাই এরকম করতে করতে ভাবতেছি, দিনটা কেটে গেল, রাতটা কেটে গেল, বউরে বুঝাই, বউরে পাওয়া যাবে, আর না পাওয়া গেলেও কী হচ্ছে, তোমার পেটে তো একটা সন্তান আছে। আমার বউ চিৎকার করে বলে আমার নাদিম লাগবো, আমার নাদিমরে তুমি আইনা দাও, আমার নাদিমরে আইনা দাও। এমন করে প্রায় 3টা দিন কেটে গেল, ছেলের সন্ধান করা হলে ছেলেরে পাওয়া গেল না বলতে ছেলেরা পাবে কোত্থেকে, ছেলে তো আর পাবে না। পরে ভাবলাম যে টাকাটা দিয়ে কি করব। এখন যদি আমি আমার বোনের বিয়েটা দিতে যাই টাকা দিয়া, তাইলে আমার মা আমার বউ সন্দেহ করে বলবে যে হঠাৎ করে এত টাকা আমি কই পাইছি। বোনের বিয়ে দিতে যাবো, বউ হঠাৎ করে চিন্তা করবে যে এত টাকা কোথায় পাইলাম, তা টাকার হিসাবটা তখন কোত্থেকে দিব। ভাবলাম যে কি করা যায়, আর কারো কাছ থেকে ঋণ নিছি, আমার বউ যাবে কার কাছ থেকে ঋণ নিছি, আমি আমার বউকে আর কি বলবো। পরে একটা চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলাম। বড় বোনটাও ধরুন অবস্থা খুব খারাপ, মারে বললাম যে মা বড় বোনটার বিয়ের ব্যবস্থা করো, বড় বোনের বিয়ের ব্যবস্থা করো, টাকা আমি ব্যবস্থা করবো। মা তখন বরাবর বিয়ের ব্যবস্থা করতেছে, আমার ছোটোটার আর কি, ছোটোর বড়টার। এরকম করে আমার বউ এদিক দিয়ে খুঁজতেছে। পরে হঠাৎ করে মাথার মধ্যে আইডিয়াটা চলে আসলো, আমি বিদেশ চলে যাই। যে 6 লাখ টাকা ওইখানে আছে, 6 লাখ টাকা তো সব টাকা লাগবে না বিদেশ যাইতে,
যা টাকা বিদেশ যেতে লাগবো বাকি টাকাটা আমি আমার মায়ের কাছে দিয়ে যাবো, গোপনে মায়ের দিয়ে যাবো। মায়েরে বলবো যে এই টাকা দিয়ে বোনের বিয়ে দিতে, কিন্তু যাতে কাউরে না জানায়। বা আমি বিদেশ যাইয়া কালাম ভাইরে বলুন যে কালাম ভাই আপনি টাকাটা আমার মায়ের দিন, কিন্তু আপনি বললেন আপনি এটা ধার হিসেবে দিয়েছেন। আবার এটাও চিন্তা করতেছি যে বিদেশ যে জামু, এই টাকা আমার বউ যদি জিজ্ঞেস করে টাকা কই পেয়েছে তাও কি বলবো। পরে হঠাৎ আইডিয়া আসলো যে কালাম ভাইরে বলবো যে কালাম ভাই একদিন আপনি আমার বাড়িতে আসেন, আইসা বলেন যে আপনি আমার ফ্রিতে একটা ভিসা পাইছেন সৌদি আরবের বা কোনো দেশের, আপনি ওই ভিসাতে আমার ফ্রিতে বিদেশ নিতেছেন। এই আলোচনা করে কালাম ভাইয়ের ঘরে আসলাম, আইসা পা ধরে কান্না করতেছি, ভাইরে আমি টাকাটা কোত্থেকে পাইছি এটা আমি কাউরে বলতে চাই না, আপনারাও বলতে চাই না। তা উনি আমার বলে তুই তো তোর ছেলেরে হারাই ফেলছোস। ছেলে হারাই গেছে ঠিক আছে, কিন্তু এই টাকাটা আপনার কাছে রাখেন। আপনি কালকে সকালে আমার বাড়িতে আসেন, আইসা আমার বউরি নিয়ে আমি বইসা থাকবো, আপনি আসবেন, আইসা বলবেন যে রে নাসিরউদ্দিন এমন এমন একটা ভিসা পাওয়া গেছে সৌদি আরবে, এই টাকা লাগবে না যাইতে, 1 টাকাও লাগবে না, এখন তুই যেহেতু ভালো মানুষ তোর আমি ভিসাটা দিলাম তুই চলে যা। উনি আমার বলে এরকম বিষয় আমি পামো কই। আমার ভাই আপনি আমার কথা শোনেন, আমি যে আপনার 6,20,000 টাকা দিলাম, এর মাঝে সৌদি আরব যেতে কত লাগবো? উনি বলে তো 5 লাখ লাগবেই। আমি ঠিক আছে, এই 5 লাখ টাকা এখান থেকে আপনি নেন, নিয়ে আমার এই ভিসাটা ব্যবস্থা করে দেন, কিন্তু আমি যে এই টাকা দিয়ে বিদেশ যেতে সেটা আপনি আমার পরিবারে জানেন না। তিনি বলে নাসিরউদ্দিন তুই আমার বলতো কিছুদিন আগে তোর ছেলে হারাইলো, এত টাকা তুই কোত্থেকে পাইলি, এখন এরকম কাহিনী করতেছস, তুই ছেলেরে বিক্রি করে দিস নাই তো ডাইরেক্টলি। ওনার মুখটা চাপ দিয়ে ধরছে, ভাইরে আপনি এই কথাটা বললেন না, আর বললেন না, একবার বলছেন আর বললেন না। পরে আমার বলে কী হয়েছে তোর, আসলে ঘটনা কি? আমি তো তোর ঘটনা বুঝি না। ভাই ঘটনা আপনি শোনার দরকার নেই, আপনারা যা বলছে আপনি তাই করেন। আমার বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, তুই যেমনি বলছিস সেমনি করুম, তুই যা। পরের দিন সকালবেলা ওই নাস্তা করতেছি, নাস্তা আমার বউ তো খাওয়া দাওয়া করে না, ওই আমার ছেলের শোকে রাস্তায় ঘুরে। ওই সকালে বোরকা পরে বেরিয়ে যায়, আমার ছেলেরে খোঁজে সারাদিন, ওই দিন আমি যাইতে দিই নে, আটকায় রাখছি। পরে সকালবেলা আইসে কালাম ভাই এসে বলতেছে যে নাসিরউদ্দিন আসো নাকি ঘরে? আমি বললাম আসি তো ভাই, ঘরে আসেন। পরে ঘরে আসতে এসে বলতেছে যে এই ঘটনা, ভিসা একটা পাইলাম সৌদি আরবের, টাকা টুকা লাগবে না, ফ্রি ভিসা, মসজিদের ভিসা, মসজিদের কমিটি ফ্রিতে পাঠাইছি, যেহেতু তোর ভাই একবার যে মায়ের খেয়ে চলে আসছে ভিসাটা দিতেছে, যাবি নাকি তুই? আমার বউ বলে ভাই যাবে মানে, আমার জড়াই ধরে ওনার জড়াই ধরে কান্না করছে, ভাই ভিসাটা আমার স্বামীরে দেন, ভিসাটা আমার স্বামীরে দেন। বলে হ্যাঁ তোমার স্বামীরে দিমু, যেহেতু তোমার দেবর যায় ফিরে আসছে, এখন মসজিদ কমিটির লোকেরা ফ্রিতে ভিসাটা দিচ্ছে, মানে ফ্রিতে লয়ে যাবো। বলছে ঠিক আছে ভাই ঠিক আছে, তাইলে আপনি এই কাজটা করেন। পরে তিনি কথাবার্তা বলে আমাকে তখন সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করলো, মানে পাসপোর্ট করা হলো, সব কিছু ওকে করলাম, অল্প কিছুদিনের ভিতরেই তখন আমি সৌদি আরবে রওনা দিলাম। সৌদি আরবে চলেও গেলাম। এখানেও যদি অনেক সময়ের আছে, ওই দিকে না যেয়ে অনেক টাইম লেগে যাবে, অনেক কাহিনী হলো, তা আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে গিয়ে পৌঁছাইছি। এবং যাওয়ার পরে এই দিক দিয়ে আমার বোনের বিয়ের কথাবার্তা, বড় বোনের বিয়ের কথাবার্তা মোটামুটি প্রায় শেষের দিকে। মানে বললাম যে মা তুমি ওরে বিয়ে দিয়ে দাও। এবার আম্মা কী করলো, আমার বড় বোনের আলহামদুলিল্লাহ মানে যে আমার ছোটোর বড়টারে তখন বিয়ে দিয়ে দিল ভালো জায়গায়। আমি বললাম যে কালাম ভাইয়ের কাছ থেকে আপাতত টাকাটা নাও, এখন কালাম ভাইয়ের কাছ থেকে টাকা নাও, বলার দরকার নাই, কালাম ভাইয়ের পরে আমি শোধ করে দিব। পরে কালাম ভাইয়ের কাছ থেকে ধার বাবদ টাকাটা নিল। ধার বাবদ বলতে ওই যে আমার 5 লাখ টাকার যেই 1,20,000 টাকা ছিল ওই টাকাটা কালাম ভাইয়ের কাছ থেকে নিল। কালাম ভাইয়ের কাছ থেকে টাকাটা নেওয়ার পর আমার বোনের বিয়েটা সম্পূর্ণ হলো। এবং আমি যেখানে গেছি, আমি একটা কোম্পানির কাজে গেছি, তাও কোম্পানির অনেক কঠিন কাজ আর কি, তারপর আমি করতে পারতেছি, কারণ ভাই দেশে কাজ করছি তো শরীরে শক্তি আছে। তা যে আলহামদুলিল্লাহ কাজ করতেছি ভাই, প্রথম মাসে অনেক টাকা বেতন পাইছি, অনেক টাকা, আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা আল্লাহ আমারে দিছে। আল্লাহ রহমতে 60,000 টাকা পাইছি। এই টাকাটা প্রথমে আমার মার জন্য ড্রাফট করছি, যে মাগো তোমার লাগে 60,000 টাকা পাঠাইছি। বউরে কিন্তু টাকা দিয়ে দিতেছি মারে, মাও তো টাকাটা পাই অত্যন্ত খুশি, বাড়ি সন্তানে টাকা বাড়াইছে, বাড়ি আমার ছেলে টাকা বাড়াইছে। এরপরে আমি আর মনে করেন আমার পিছনের দিকে ফিরে তাকাইতে হয় নাই, অগাধ টাকা কামাইতেছি, টাকার কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ। আপনার প্রতি মাসটা ঘুরলেই টাকা, 2 হাত ভরে টাকা ইনকাম করতেছি। আমার আর তেমন কোনো অভাব অনটন নাই, বাড়িতে টাকা পয়সা পাঠাইতেছে। আমার বউ তখন বউরে বললাম যে মারে বললাম যে মা ঘর দুয়ার পাকা করো বা ঘরের 4-5 ওয়াল করে, এবং একাধারছে আপনার এই 3 মাস পর আমার 4টা বোনের বিয়ে দিয়ে দিছি। আল্লাহর মেহেরবানিতে 4টা বোনের বিয়েও দিয়ে দিছি, সম্পূর্ণ করলাম। আমি প্রায় আপনার 3 বছরের মতো, তখন আমার 3 বছর পার হয়ে গেছে। আর এখানে আরেকটা বিষয় ভুলে গেছিলাম, আমার একটা মেয়ে সন্তান হয়েছে আমার বকুলের ঘরে। তাই মেয়েটা হওয়ার পরে আমার বকুল আবার আলহামদুলিল্লাহ একটু শান্ত হয়ে গেছে, যেহেতু মেয়েটা হয়েছে। ওই মেয়েটারে পাই আমার ছেলে নাদিমরে মোটামুটি ভুলে গেছে। তো নাদিমরে যে মহিলা নিয়ে গেছে, আমি কিন্তু ওই যে কার্ডটাও হারাই ফেলছি আর কি। আর আমার ছেলের কোনো খবর আমি নেই,
যেটা আসলে সত্যি কথা, কারণ খবর নিলে আমি থাকতে পারবো না। এই জন্য আমি আর ছেলের খবর নিই নাই। ও আমার মরে গেছে ওইটা বলে আমি তখন মনটা সান্ত্বনা দিয়ে দিছি। যাই হোক, আসলাম, আসার পরে মাসে মাসে টাকা বাড়িয়ে 3 বছর ধরে আমি অনেক টাকা কামাইছি। আম্মারে বললাম, আম্মা জায়গা সম্পত্তি কিনো, কারণ জায়গা সম্পত্তির প্রয়োজন আছে। আম্মা জায়গাটাকে কিনতেছে এবং বেশি টাকা আমি জায়গা সম্পত্তি কিনতেছি ভাই। এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় জায়গা কিনতেছি, টাকা পয়সা ইনভেস্ট করতেছি, এবং আমি কিন্তু আমার নিজের কাছে কোনো টাকা রাখি না, একটা টাকাও নিজের কাছে রাখি না। মানে বেতনটা পাইলে আম্মার লেগে পাঠিয়ে দিই। আম্মা বললে চমক জায়গায় জমি পাইছি কিনবো, তমক জায়গায় জমি পাইছি কিনবো। এমন করে করে আমার মা তখন মোটামুটি অনেক জায়গা কিনে ফেলছে। আমার একটা হিসাব আর কি, আমার প্রায় 20 থেকে 25 লাখ টাকার মতো আমার জায়গা কিনা হয়েছে। তা আমাদের রংপুরে তো জায়গার দাম কম, মানে একেবারে কম জায়গার দাম। তাই সেই হিসাবে 20-25 লাখ টাকার জায়গা মানে হচ্ছে আপনার বিশাল জায়গা আর কি, অনেক জায়গা। তখন আমার আম্মা মোটামুটি মালিক। আম্মা মালিক বলতে আমি মালিক। সেখানে আমি কিছু জায়গা আমার আম্মার নামে কিনছি, কারণ সব তো আর আমার নামে কেনা সম্ভব না। কিছু জায়গা আমার নামে কিনছি, বাকি জায়গাগুলো আমি আমার নামে দলিল করছি। আমার বোন নামে কিন্তু কিনি নাই। বোন নামে কিনি নাই বলতে, যেহেতু অনেক বোন আছে, ভাই আছে, মা আছে, তারা মনে করবে যে বোন নামে জায়গা কিনতেছি, মানে তাদের চোখে হয়তো ছোটো হয়ে যাবে, এই জন্য কিনি নেই। আর বকুলও আমারে কখনোই বলে নাই যে তুমি আমার নামে কিছু জায়গা কিনো বা আমার কিছু জায়গা, ও কখনোই বলে নাই। আর উল্টা ওরে দুই একটা আবার বলতে গেলে ও রাগ করছে যে তোমার আম্মা বাইচা আছে, তুমি আমার নামে করবা কেন, তোমার আম্মার নামে করো, আমার নামে কেন তোমার করতে হবে। মানে বকুল ওর নামে কোনো সময় কোনো কিছু নিতে ও রাজি না। মানে ও সবসময় অপারগতা স্বীকার করে যে না, আমার নামে তোমার কোনো কিছু করার দরকার নেই। তা আমার বোন নামে আমরা করলাম না, সবই আমার নামে করলাম। বাইরে দীর্ঘ প্রায় 4.5 বছরের মতো আমি বিদেশে ছিলাম। 5 বছরের যখন পা দিলাম, একবারও কিন্তু বিদেশে আসলাম না, মানে দেশে আসলাম না। 5 বছরে মোটামুটি অনেক টাকাই আমার হয়ে গেছে, এবং আমার মেয়েটাও বড় হয়ে গেছে। আমার বউ তখন বলতেছে, আর কি দরকার বিদেশ করার, তুমি দেশে চলে আসো, দেশে এসে দেশে থাকো, এত বিদেশ করার প্রয়োজন নাই, দেশে চলে আসো। এখন তো আমাদের টাকা পয়সা আল্লাহ যা দিয়েছে, টাকার তো আর অভাব হয় নাই, তুমি চলে আসো। তো একটা না 5 বছর বিদেশ করছি, সত্যি কথা যেটা আপনার 5 বছর করছি, এবং কষ্ট করছি, অডাল কষ্ট করে টাকা কামাইছি। 5 বছর পরে দেশে আসছি। দেশে এরিয়া মাঝে আমার যে ছোটো ভাই আছে, ছোটো ভাই আবার বিয়ে করছে, নেওয়াজ আবার বিয়ে করছে। পাশের গ্রামের এক মেয়ে আছে, মেয়ের আবার প্রথমে কোন চেয়ারম্যানের লোকে বিয়ে হয়েছিল, ওখান থেকে ছাড়াছাড়ি হয়েছে। তা ওই মেয়ে আবার সন্ত্রাসী, মানে একটু মোটামুটি প্রভাবশালী ফ্যামিলির লোক আর কি। ওইখানে ও নিজে নিজে কেমনি প্রেম করে বিয়ে করছে। তো যাই হোক, আমারে বলছে মাও বিয়ে করছে, তুমি বউ নিয়ে ঘরে আসো, কোনো কথা নাই। আমার ভাই বিয়ে করছে, কোথায় বিয়ে করছে, কোন জায়গায় বিয়ে করছে, ওইটা দেখার বিষয় না, বউ নিয়ে তুমি ঘরে আসো। আমিও মারে যেমনি বুঝাইছি, মাও তেমনি বউ নিয়ে ঘরে চলে আসছে, নেওয়াজের বউ নিয়ে ঘরে আসছে। আমি তখন বাড়িতে গেছি 5 বছর পরে, বাইরে বাড়ি গিয়ে, মানে বাড়িতে গিয়ে চিনতে পারি না। এর মাঝে আমার আব্বা, আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেছে, বাবা মারা গেছে। বাবা আর আমি দেখতে পারিনি, বিদেশ যাওয়ার পরে বাবা মারা গেছে। বাড়ি 4-5টা বাউন্ডারি করা, একদম একটা ঘর করছে খুব সুন্দর করে, ভাই বোন মিলে সবাই ওই ঘরেই থাকতেছি। ভাই বোন তো সবগুলোর বিয়ে হয়ে গেছে, আমি নেওয়াজ, আমার ওয়াইফ, নেওয়াজের ওয়াইফ, আমার আম্মা ওই ঘরেই থাকতেছে। তা আলহামদুলিল্লাহ, আসার পরে সবাই আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে, এলাকার লোকজন। চিন্তা করতেছি একটা ব্যবসা বাণিজ্য দিব। আমি তো সব টাকায় জায়গা সম্পত্তি কিনেছি, কোনোটা কিন্তু নিজের কাছে রাখি নাই। পরে ভাবলাম যে বাজারে আমার একটা জায়গা কিনছি, বাজারের ভিতরে, আমাদের বাজারে আবদুল্লাহ বাজারে একটা বাজার কিনছি, এই জায়গা কিনছি, ওইখানে আমি একটা দোকান করব, বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটার নিব, ব্যবসা বাণিজ্য করবো, এরকম একটা পরিকল্পনা। পরে ছোটো ভাইরে দিয়ে গেলাম, ছোটো ভাই আমার জায়গা দেখাই দিল যে ভাই এই জায়গাটা কিনছি। পরে জায়গাটা আমি তখন মোটামুটি একটু ঠিকঠাক করলাম, চারপাশে ওয়াল করে, তখন আমি এখানে মানে দোকানের করলাম আর কি, ঠিকঠাক করলাম। নিজের কিছু টাকা ছিল মোটামুটি, ওই টাকাটা দিয়ে দোকানটা রেডি করলাম। দোকানটা রেডি করার পরে তখন মুদির মালটাল উঠালাম, ব্যবসা বাণিজ্য চলতেছে। হঠাৎ করে কিছু কিছু কোম্পানি আসতেছে, অনেকগুলো কোম্পানি, তাদের ডিস্ট্রিবিউটার নেওয়ার জন্য। তাই আমি তখন আবার একটা ভিভি ট্যাক্সি, মানে আপনার টেম্পু কিনছি। ওই যে টেম্পুগুলো আগে অনেকেই চিনতেন, যে 2 পাশে সিট থাকে, মানুষ বসার মতো টেম্পু, একটা টেম্পু কিনলাম, যে আমি আবার বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দিব, মাল পাঠাবো, এই জন্য আমি টেম্পুটা কিনলাম। তাই টেম্পুটা কেনার পরে ভাবলাম যে কিছু টাকা আমার প্রয়োজন। তাই কিছু টাকা প্রয়োজন বলতে আপনার যে কোম্পানির ডিস্ট্রিবিউটারগুলো নিব, এখানে মোটামুটি কিছু অ্যামাউন্ট, একটু মোটা অ্যামাউন্টের দরকার। তাই ভাবলাম যে কিছু জমি, মানে আগাছার যেগুলো জমি, যেগুলোতে ফসলাদি হয় না, এখান থেকে আমি 1-2 বিঘা জমি বিক্রি করে দিব, এগুলো দরকার নাই, এগুলো এমনি পড়ে আছে মাঠে। ওই সময় জাস্ট টাকা কাজে লাগাইলাম, তো জমিগুলো বিক্রি করব। তো বিক্রি করার জন্য মার সাথে তখন আলোচনা করলাম যে মা, জমি তো বিক্রি করবো, এগুলো তো কোনো কাজে আসে না, তো জমিগুলো কার নামে দলিল করছো? মা আমার বলে, বাবার এগুলো তো আমার নামে দলিল করা, আমি ভালো ভালো জমিগুলো তোর নামে দলিল করছি, আর যেগুলো মনে কর মানে ধানি জমি বা যে জমিগুলো কাজে কম আসে, ওই জমিগুলো আমি আমার নামে দলিল করছি। বাজারের জমি বা ফসলি জমি, মাঠের জমি যেগুলো ভালো ফসল হয়, ওই জমিগুলো আমি তোর নামে নিছি। আমার আচ্ছা ভালো করছো, তো দলিলগুলো বের করো। পরে আমার তখন দলিল আমারে বের করে দিচ্ছে। তা আমি তো আর ধরেন দলিল বলে অত পড়াশোনা পারি না, মানে পড়াশোনা তো আমি করিই নি আর কি।
তা দলিলগুলো বের করে দিল। দেওয়ার পরে আমি তখন করলাম কি, আমার যে আপনার এই লোক আছে আর কি আমাদের এলাকাতে, কারি সাহেবের কাছে গেলাম, যে বললাম যে কারি সাহেব, লোকও ঠিক করছে ওই কারি সাহেবের কাছে বিক্রি করব, উনি আবার দলিল লেখকও, কিন্তু কারি সাহেব নিজে দলিল লেখক, ওনার কাছে জমিটা বিক্রি করব। পরে কথাবার্তা হইলো, আপনার ওই সময় কথাবার্তা হয়েছে যে আপনার 2.5 লক্ষ টাকা জমির দাম আসছে, 2.5 লাখ টাকা, মানে কয়েক বিঘা আছে, পুরোটা বিক্রি করবো, 2.5 লাখ টাকা দাম আসছে। ওনার সাথে কথাবার্তা হলো, তখন আমি ওনাকে দলিল দিলাম আর কি। তখন দলিল উনি উল্টাইতেছে, উল্টে আমাকে বলতেছে কিরে জায়গা কার? বললাম জায়গা কার মানে জায়গা তো আমার। বলে জায়গা দেখি নেওয়াজউদ্দিন তোর ভাইয়ের নামে জায়গা। কি বলেন আমার ভাইয়ের নামে জায়গা? জায়গা আমার নামে, এটা আমার মায়ের নামে। আমার নয় না, মায়ের নামে, ভুলে হয়ে গেছে ভাই, মায়ের নামে। আরে না, এটা নেওয়াজউদ্দিন লেখা, এই যে তুই দেখ, মালিক নেওয়াজউদ্দিন। তো কী কো নেওয়াজউদ্দিনের জায়গা, মানে এটা কী ধরনের কথা? জমি জায়গা আমার, এটা নেওয়াজউদ্দিনের নামে হবে কেন? পরে আমি গেলাম দৌড়ে মায়ের কাছে, যে মা তুমি এই জায়গা কার নামে কিনছো? বলে আমার নামে কিনছো। কি তুমি তোমার নামে কিনছো? এই জায়গা তো নেওয়াজউদ্দিনের নামে। তুমি যে দলিলগুলো সবগুলো বের করো তো। এবার আমার কাছে যে ফটোকপি ছিল, আমার সবগুলো বের করছে, বের করে আমাকে দিচ্ছে। এবার আমি যখন কারি সাহেবের কাছে সব কিছু নিয়ে গেলাম, কারি সাহেব আমার বলে আরে সর্বনাশ, জমি তো সব তোর ভাইয়ের নামে, এবং তুই যেখানে দোকান বানাইছিস সেই দোকানও তোর ভাইয়ের নামে। আরে কি, আমার তো তখন মাথায় আসমানটা গেল, কী বলেন আপনি? বলে জমি সব তোর ভাইয়ের নামে। তো ভাইয়ের নামে বলতে আমার ভাইয়ের নামে। বাড়িতে আসছে আইসা দুপুরের দিকে মারা ডাক দিলাম, মা জমি তুমি কার নামে দলিল করছো? মা বলে সবই তো আমি তোর নামে আর আমার নামে করছি, তুমি সব যে নেওয়াজের নামে। মানে কী করছি নেওয়াজের নামে? আমি সব দলিল নেওয়াজের নামে। নেওয়াজ কই? নেওয়াজরে ডাক দাও। নেওয়াজ আসছে, আসার পরে ওই যে কিরে নেওয়াজ, টাকা দিলাম আমি, জমি দলিল হবে মার নামে, জমি দলিল হবে ইয়ের নামে, আমার নামে, তুই তোর নামে জমি দলিল করলি কেন? পরে বলে ভাই আপনার নাই, আপনার নামে জমি দলিল হয় নাকি? আপনি কি মূর্খ নাকি? আপনি বিদেশে আপনার নামে জমি দলিল হয় কী করে? আপনি বুঝেন না? এই জন্য আমার নামে করছি, এখন আমি ফিরিয়ে দিব। তা আমি বলি, তা আমার জমি তুই তোর নামে দলিল করলি কেন? বড় হলো ভাই দেখেন, জমি তো মোটামুটি সবগুলো এলাকাদারে কিনে হয়েছে, একটার পর একটা কিনছেন, তো আমার নামে দলিল করে রেখেছে, ঝামেলা কি? আমি তো আপনার ভাই, আমি আপনার দিয়ে দেবো। তাই বললাম এটা কোনো কথা? এখন যে জমিগুলো আবার তুই ফিরেই দিবি, এটাতে টাকা লাগবে না? আচ্ছা জমি, ভাই বিশ্বাস করে আমি তখনও বলে, আচ্ছা জমি তোর নামে থাক, সমস্যা নাই, এই জায়গাটা বিক্রি করছি, ওই পাশের জায়গাটা ওইটা কারি হিসাবের কাছে বিক্রি করছে, ওইটা দলিল দে। বলা ঠিক আছে, কালকে দলিল দেবো নি। পরের দিন সকালবেলা আমি দোকানে যাবো, বললাম যে নেওয়াজ ঘরে আছে? আর মানে ছোটো ভাইয়ের বউ বলতেছে, না ভাইয়া নেওয়াজ তো ঘরে না, তো বাইরে গেছে সকালবেলা। মোবাইলে কল দিলাম, মোবাইল বন্ধ। বিকেলবেলা মোবাইল ধরছে, এই নেওয়াজ তুই কই রে? ভাই আমি তো অনেক দূরে চলে আসছি, আপনার রুহুলবাগের দিকে আসছি। তো রুহুলবাগে গেলি কেন তুই? তোর না আজকে জমি দলিল দেওয়ার কথা? ভাই আসমনি, সমস্যা নাই, কালকে দেবনি। তাই কালকে দিবি না তুই? কালকেও মা, এদিনও ও কি একটা ব্যস্ততা দেখে ও বেরিয়ে গেছে, ওই দিনও দেয় নাই। তৃতীয় দিন ওর গায়ে জ্বর উঠছে, জ্বর, শরীর লাগতে পারে না। ভাই আজকে আমার গায়ে জ্বর, আমি আজকে বাসা থেকে বেরোতে পারব না, আমার শরীর পারব না, বেরোতে পারব না। কি তুই বেরোতে পারবি না? কে? না ভাই আমার শরীর ভালো লাগতেছে না, আমি বেরোবো না। এদিনও বেরোলো না। আরে কী রে, এদিনও বেরোলো না, ওই বেরই হয় না, মানে টোটালি বের হয় না। পরে দেখলাম যে ওর অবস্থা তো ভালো মনে হয় না, ও তো আসলে দলিল দিব না। কারি সাহেবের সাথে কথা বলতে, কারি সাহেব আমার বলে, বেটা তোর ভাই নেওয়াজ, হে তো মনে করে শাড়ির উপরে শোয়াশের, এর উপরে যেখানে বিয়ে করছে ওর বউ আরও ডেয়ারিং, ওই জীবনের জায়গা তোর নামে ফিরিয়ে দিব, ওইটা ভুলে যা, ওইসব কথা চিন্তাও করিস না। আমি তখন ওরা ডাক দিলাম যে কিরে নেওয়াজ? ও আমার তখন কইতেছে যে ভাইয়া দিমুনি, তখনও বলে দিমুনি। প্রায় 15 দিন কেটে গেছে, ও তখন আমার বলে দিমুনি ভাইয়া দিমুনি। বাইরে 15 দিন পরে হঠাৎ করে আমার দোকানে আগুন লেগে গেছে। আমার দোকান, আমি রাতে ঘুমাইতেছি, হঠাৎ করে রাতের বেলায় ফোন আসছে, ভাই আপনার দোকানে আগুন লাগছে। যাই দেখি যে দোকানটা পুরো ছাই হয়ে গেছে। মোটামুটি প্রায় 1.5 টাকার মাল আমার দোকানে ছিল, মানে ওই যে মুদির মাল, সব পুরো একদম শেষ। এইবার ওই আমার ভাইয়ের দোকানে কি আগুন লাগাইছে, তারে এই কর্মু সেই কর্মু, ওই থানায় মামলা করে পুলিশ আমার খালি ফল দেবে, বা আপনি দোকান আসেন, মামলা হয়েছে আপনার দোকান কে পড়ছে, খালি পুলিশ আমার ডাকে। দেখলাম যে অবস্থা ভালো না। এমন করতে করতে আমার বউ তখন, আমার যে একটা ছেলে, আমার লাস্টে মেয়ে হয়েছিল, আমার এই মেয়েটা আমার মেয়েটারে আমার ছোটো ভাইয়ের বউ অনেক মারছে। কী কারণে মারছে জানেন? আমার মেয়ে তো ছোটো মেয়েরা মারছে। মারার পরে আমার মানে মেয়ে ছোটো বলতে একটু বড় হয়েছে আর কি, মোটামুটি মেয়েরা মারছে। মেয়েরার পরে আমার বউ তখন ঝগড়া করছে ছোটো ভাইয়ের বউর লোকে। পরে ঝগড়াটা একবার আমার ছোটো ভাইয়ের বউ বলতেছে, থাকোস তো আমার জায়গায়, আবার ক্ষমতা দেখাস, যায় কিন্তু আমার বাপের ওই ভিটা। তাই আমি বললাম, আমার বউ আমার এসে বলতেছে, শোনো, আমি যে তোমার ছোটো ভাইয়ের বউর লোকে ঝগড়া লাগলাম, তোমার ছোটো ভাই কিন্তু ঝগড়ার ফাঁকে আমার কথা একটা বইলে ফেলছে
যে থাকস তো আমার জায়গায়, আবার অহংকার দেখাস আমগো জায়গায় থাকস। তোমাকে জায়গা মানে তোমাদের ঘর বিটাটা ঠিক আছে কিনা একটু চেক করে দেখো তো। ঘর বিটা যখন চেক করতে গেলাম দেখলাম আমার যে ঘর বিটাটা আছে ওই ঘর বিটার জায়গাটাও আমার ছোট ভাই ওর নামে দলিল করছে। মানে দলিল করছে বলতে আব্বা মরার আগে কেমনে কেমনে আব্বার কাছ থেকে ঘর বিটার জায়গাটাও নিয়ে নিছে। গ্রামের মানুষ ডাক দিলাম, না হাজির হয় না। ও মানে হাজির হয় না, কোনো কিছু হাজির হয় না। ওরা যতই ডাকি যে তুই আয় বয় কথাবার্তা বলি না, ও হাজির হয় না, দেখাই দেয় না ওর মতো করে। তখন হঠাৎ করে ওর বউ নিয়ে চলে গেছে শহরে, রংপুর শহরে চলে গেছে। শহরে থাকবে, গ্রামে থাকবে না, গ্রামে অনেক ঝামেলা। বাড়িঘর সব কিছু রেখে শহরে চলে গেছে। আমি তখন বাড়িঘরের মধ্যে থাকতেছি। এই কয়েকদিনের ভিতরে হঠাৎ করে আমাদের পাশের গ্রামের এক হাদিস কাকা, আমরা ওনারে বলি, ওই হাদিস কাকারে দেওয়া গরু 5টা কিনে দিছে। হাদিস কাকা ওই ওর জায়গার ভিতরে গরু পালতেছে। মানে একটা অরাজকতা অবস্থা আর কি। হ্যাঁ, ওরা কোনোভাবেই ওরা আমি ধরতেও পাই না, ছুঁইতেও পাই না, ওর মতো করি। এরকম করে প্রায় 3টা মাস কেটে গেল ভাই। 3 মাস পর একদিন বাড়িতে আসছি সন্ধ্যার সময়। আসার পরে আমি আমাদের এলাকার আরও 2জন লোক ডাক দিছি। ডাক দিয়ে তাদের সামনেই, তখন আপনার সামনে রমজানের ঈদ, রমজান আসতেছে, রমজান মাস আসতেছে তার আগে। পরে আমি বললাম যে নেওয়াজ রে, তুই কি ভাইয়ের নামে কোনো জায়গায় কিনোস নাই? বলে ভাই আপনার নামে জায়গা একটু আছে। আপনার নামে আছে বলতে আপনার ভাইয়ের সম্পদ আর কি। আমাকে আব্বার তো একটু জায়গায় কবরস্থানে ছিল, এটা তো আপনি জানেন। আমি বললাম হ্যাঁ, তা কবরস্থানে এখানে আপনার কতটুকু জায়গা আছে? হয়তো আপনারা 3জন, আপনি আপনার ছেলে মেয়ে 3জনে মিলে শুইতে পারবেন, ওই শোয়ার মতো জায়গা আছে কবরস্থানে। ওইটা দলিল করে নিয়ে আব্বার কাছ থেকে, ওইটা আপনার। সেটা আমার তো। বলে হ, তুই শিওর তো? বলে হ শিওর, কবরস্থানের আপনারা 3জনে শুইতে পারবেন এরকম একটা জায়গা আপনার। তাই বললাম ওই জায়গাতে গেলে আবার ওইটা থেকে আমার উঠাই দিবি না তো? বলে না, ওইখান থেকে উঠামো, ওইটা আপনার জায়গা। পরের দিন সকালবেলা সারাটা রাত ঘুমাই নেই, এই কথা বললে ও বাড়িতেই আছে। পরের দিন সকালবেলা বউরে বললাম, বউ ব্যাগটেক রেডি করো, এই বাড়ির জায়গা তো আমাদের না। তখন কিন্তু আম্মা অনেক অসুস্থ, মানে আমার মা মারাত্মক অসুস্থ। এই টেনশনে আমার মা অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে। আমার মায়ের দেখাশোনা করে যখন কাজের লোক একটা রাখছে, কাজের মেয়ে একটা রাখছে, আমার আম্মার দেখাশোনা করার লেগে ওইটার বেতন আবার আমি দিতে গেছি। আমার ভাই বলে না, ও দিব, ওই বেতন দেয়। পরে বউরে বললাম সকালবেলা উঠো, ব্যাগটেক রেডি করো। বলে ব্যাগটেক নিয়ে আর রওনা দিছি। বউ বলে কই যাবে? আমি বলে মা আমাদের যেখানে জায়গা সেখানে যাব। যে আমাদের কোথায় জায়গা? আমাদের কবরস্থানে জায়গা। ছোটো ভাই কালকে রাত্রে বললো না যে আমরা 3জনে শুইতে পারি, এমন একটা জায়গা রেখে গেছে কবরস্থানে, চলো। যে কবরস্থানের ভিতরে গেলাম, যে কবরস্থানের একটা ভাঙা কবর, মানে অনেক ভাঙা কবর। এই কবরটার আমি পরিষ্কার করলাম, থাকার মতো উপযোগী করলাম। উপর দিয়ে আপনার টিন দিলাম, দিয়ে ওই ভাঙা কবরটাতে আমি আমার বউরে বললাম যে তুমি সব রেডি করো, এক পাশে গিয়ে রান্নার ব্যবস্থা করো, চুলা জ্বালাও। বউ আমার বলে আপনি কী কোন এগুলো কবরস্থানে? বললাম হ্যাঁ কবরস্থানে। কবরস্থান ছাড়া তো আমাদের জায়গা নেই, আমরা আর কই যাবো? আমাদের জায়গাই তো কবরস্থানে। নাও তুমি রান্না শুরু করো, তাড়াতাড়ি করো, আমার পেটে খিদে লাগছে। আর বউ তখন ওই ইট দিয়া খড় দিয়া রান্না শুরু করছে। ও ভাই রে, সারাটা দিন কেটে গেল। গ্রামের একটা মানুষ আইসা দেখলো না যে আমি যে কবরস্থানে আমার বউ নিয়ে বসবাস করতে চলে গেলাম, সন্তান নিয়ে। সারাটা দিন কেটে গেল, রাত হয়ে গেল। আমার বউ বলে রাতে কি আমরা কবরস্থানে থাকবো? বললাম হ্যাঁ। ও বউ, মরার পরে তো কবরে থাকা লাগবো, তখন তো একা থাকবে। এখন তো আমরা আছি, একা থাকতে ভয় লাগবো না? কিন্তু আমি আছি, আমার মেয়ে আছেন, ভয় কিসের? থাকো কবরে। সারাটা রাত কবরে ছিলাম ভাই। পরের দিনও গ্রামের একটা মানুষ আসে নাই দেখার জন্য। আসে না। আমি আমার বউ নিয়ে কবরে ঘুমাইতে আসি। ও ভাই 1 সপ্তাহ কেটে গেল, 1টা সপ্তাহ। আমার ছোট ভাই একটা মানুষকে কবরের আশেপাশে যাইতে দেয় নাই। প্রতিটা মানুষকে বলছে ওইখানে গেলে ঠ্যাং কেটে ফেলবো, ঘিরে কেটে ফেলবো। ওর ভয়ে গ্রামের একটা মানুষ আমার কবরস্থান আমার দেখতে আসে নাই। রমজানের ঈদ চলে আসছে, রমজান মাস চলে আসছে। একটা মাসের জন্য একটা মানুষ আমার যায় দেখে না। মাঝে মাঝে বাচ্চা, গ্রামের যে বাচ্চারা আছে না, তারা দেখার জন্য যায়। তারা গিয়ে দেখে আমি আর আমার বউ, আমার বাচ্চা ভাঙা কবরে শুয়ে আছে, তারা দেখে। কিন্তু গ্রামের অন্য কোনো একটা মানুষ আমার দেখার জন্য যায় না। পুরো রমজান মাসটা গেল, পুরো রমজান মাস আমি এই ভাঙা কবরে। রমজানের ঈদের দিন আমার আম্মা মারা গেছে। ঈদের দিন আম্মা মারা গেছে।
আম্মা যখন মারা গেল, আমারে আমি ওই কবরে মাটি দিব। আমার ওই কবরে মাটি দিছি, এই কবরস্থানে আমারে মাটি দিছে। আমার কবরস্থানে মাটি দিয়ে সেই কবরস্থানে আমি আমার বউ সন্তান নিয়ে আবারও থাকতে শুরু করছি। 15 দিন পরে আমাদের এলাকার একজন লোক, নাম না বলি, তিনি আমারে বলে, তোর তো প্রায় 3 মাস হয়ে গেছে কবরস্থানে, তুই 30 বছর যদি কবরে থাকস, এলাকার কোনো লোক যে তোর জিজ্ঞেস করবো না, কারণ এলাকার সব লোক তোর ভাইয়ের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আরে বেটা, কার সাথে রাগ করস? রাগ তুই কার সাথে দেখাস? নিজের উপরে রাগ করে বউ সন্তানটারে কষ্ট দিতে আসস। তোর মেয়েটা মরতে বসছে, বেটা, মেয়েটা মারা যাবে। কবরস্থানে মেয়ে এইসব বউ বাচ্চা নিয়ে থাকা যায়? তোর বাচ্চাটারে জিনি ধরে গেছে, এটা চোখের মধ্যে দেখা যাইতেছে। দেখ, আমি ঠিকই, আমার বাচ্চা কিন্তু অসামরিক কথাবার্তা বলতে শুরু করছে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। রাতের বেলা আমার কি বলে জানেন? যাক, বয়ের কথা বলতে চাই না, এরকমভাবে আমার বলা শুরু করছে। বুঝলাম যে মেয়ের সাথে কিছু শোয়ার হয়ে গেছে। আমার বউ কান্নাকাটি শুরু করছে যে মেয়ে মরে যাবে। এমনিতে তো একটারে তো হারাইয়ে ফেললাম এটা। পরে একদিন রাতের বেলায় বউরে বললাম, বউরে চল চলে যাই। আজকে 3 মাসে যেহেতু কেউ কবরস্থান আমাদের খবর নেওয়ার জন্য আসে নাই, 30 বছরেও আসবে না। ওই চাচার কথাই ঠিক, চল। বউ নিয়ে তখন আমি চলে গেলাম ঢাকাতে। ঢাকাতে যাওয়ার পরে চাকরি বাকরি পাই না, রেল স্টেশনে থাকার একটা ব্যবস্থা হইল মোটামুটি। ওইখানে থাকলাম। থাকার পর আমি তখন এই রেল স্টেশনে আপনার যেই মানে বিভিন্ন ধরনের ছোলা, বাদাম এগুলো বিক্রি করতে শুরু করলাম। আমার বউ ভাইজা দেয়, আমার বউ ঘরের ভিতরে ঠিক করে আমি এখানে এনে বিক্রি করি। বউ ঠিক করে দেয়, আমি এনে বিক্রি করি। টাকা কিন্তু নাই। ওই আমার শ্বশুরের কাছ থেকে লাস্টে কিছু টাকা নিয়েছিলাম, শ্বশুরে কিছু টাকা দিয়েছিল, ওইটা দিয়ে মনে করেন শেষে ঢাকায় আসছি। এমন করে আল্লাহর কি হুকুম, প্রায় অনেকগুলো দিন এখানে কাজ করার পরে হঠাৎ করে একদিন এক মহিলা, অনেক বয়স্ক, সাথে একটা ছেলে আছে মোটামুটি বড়, আমার দেখে বলতেছে, ভাই আপনার নাম অমুক না? আপনার গ্রাম ওইখানে না? আমি বললাম জি। যে আপনি আমার চিনছেন? আমি বললাম না। চিনেন নাই? আমি বলছি না, চিনি নাই তো। আপনি কি? বলে মনে আছে আজ থেকে বহু বছর আগে একবার আপনি আপনার ছেলেরে আমার কাছে বিক্রি করছিলেন, আমি সেই মহিলা ডাক্তার। বললো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। আপনি আমার ছেলেটা কই গো? বলে এই যে, বড় হয়ে গেছে। এটা আপনার আমার ছেলে? বলে হ্যাঁ, এটা আপনার ছেলে, তো বড় হয়েছে, স্কুলে পড়ে। আমার দিকে তাকে আছে। জড়াইয়ে ধরছি আব্বা বইলা। আফা জড়ার আগে মহিলাটা জিজ্ঞেস করছি, আফা আপনার কাছে তো ছেলের বিক্রি করছে, একটু জড়াইয়া ধরি, যেহেতু সামনে আল্লাহ আইনে দিল। পরে বলে ভাই ধরবেন না কেন, আপনার ছেলে, ধরেন। ধরছি। পরে আমার বলে আব্বা, বলে বলে আব্বা বলিস না তুই আমারে, তোর আমি বিক্রি করে দিছি, তুই আমার আব্বা ডাকিস না। তা বলে আবার বলে আব্বা তুমি এখানে এগুলো বিক্রি করতেছো কেন? মহিলা আমার বলে কি ব্যাপার, আপনার ধানি জমি ছিল, ফসলই ছিল, আপনার আমি এতগুলো টাকা দিলাম, এখন আপনার এই অবস্থা কেন? না পা কিছু না। আর যান, ওরে নিয়ে যান। তো যেতে চায় না, তারপরে মহিলা জোর করে নিয়ে গেছে। সারাদিন বেচা বিক্রি করে রাতে গেছি, গিয়া বউরে কিন্তু কিছু বলি নাই। পরের দিন আবার একই জায়গায় যখন ছোলা বাদাম বিক্রি করার জন্য আসছে, আমার ছেলে আবার চলে আসছে, আয়সা কান্না করতেছে আমার সামনে, বাবা তুমি বারবার এখানে আসো কেন? পরে বলে বাবা তুমি নাকি আমার বিক্রি করছিলা। আমি বলে আরে না বেটা, বিক্রি করি নাই। আমার মা কই? আমি বললাম নাই, তোমার মা নাই, তুমি যাও। বলে আমার মা কই? বলে ধমক দিতে আসে। পরে বললাম যে চল, আসে ঘরে। কই? পরে ঘরে নিয়ে গেছি। আমার বউ একটা থেকে দেখে চিনে গেছে। আমার সাথে দেখে দৌড় দিয়ে যায়, বলতেছে এটা আমার নাদিম, এটা আমার নাদিম, কই পাইছো? তুমি চিনলা কেন আজকে এত বছর পরে? বলে আমার নাদিম তো, এটা আমার ছেলে তো, আমার নাদিম এটা, তুমি চিনো নাই? আমি তো চিনছি, তুমি চিনলা কেমনে? পরে আমার বলে কই পাইছো? তখন চিৎকার করে কাঁদতেছে, আমার ছেলেও কাঁদতেছে, আমার বউ কাঁদতেছে, মেয়েটা বসে আছে পাশে। বলে বাবা আমার সাথে চলো। আমি বললাম কই যাবো? বলে মা পাঠাইছে তোমার নিয়ে যাইতে। তোমার কোন মা? বলে ডাক্তার মা পাঠাইছে তোমার নিয়ে যাইতে, চলো। আমি বললাম আরে না। বলে চলো। তারপর ব্যাগপত্র সব কিছু নিয়ে অনেক দামি একটা গাড়িতে উঠেছে, গাড়িতে ড্রাইভারও আছে, নিয়ে গেল আমার এক 6 তলা বাড়িতে ঢাকাতে।
বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলে, বাবা তুমি এখানে থাকবা। ওই মহিলা আমারে বলতেছে, আমার তো আসলে স্বামী সন্তান কেউ নেই, আপনার ছেলেই তো আমার ছেলে। কারণ আমার কাছে কালকে রাত্রে ডিমেন্ড করছে তার বাপ্পারে নিয়ে এই বাড়িতে আসবে। তা আমি আর মানা করতে পারি নাই। আপনার ছেলে চলে আসছে, আপনি থাকেন। আর আমার বাড়িঘর সবই আপনার ছেলের, আমি না থাকলে সবের মালিকই ও। ওর কাগজপত্র সব আমি আমার নামেই করছি, আমার হাজব্যান্ডের নামে করছে, ওর আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ও সব কিছু। ওই বাড়িতে থাকার 4 বছরের মাথায় এই মহিলা হার্ট অ্যাটাক করে মারা যায়। এই ডাক্তার মহিলা হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে আমার ছেলে পুরো বাড়ির মালিক। 1 টাকা 2 টাকা না, প্রায় 8 লাখ টাকার উপরে প্রতি মাসে শুধু ঘর ভাড়া উঠে। 8 লক্ষ টাকার উপরে শুধু প্রতি মাসে ঘর ভাড়া উঠে, মানে বাসা ভাড়া উঠে, ফ্ল্যাট ভাড়া উঠে, গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। তারই কয়েক বছর পরে আমার ছোট ভাই একদিন হঠাৎ করে আমার বাড়িতে, আমার বাসায় আইসা কান্না করতেছে, ভাইয়া আপনি আমার মাফ করে দেন, আমি আপনার সমস্ত জায়গা সম্বন্ধে ফিরাই দিব। কেন, কি হয়েছে, মাফ করে দেন আপনি। আমার কান্না শুরু করছে। পরে ঘরে আনছি, আমার বউ কিন্তু তখনও কিছু বলে নাই। আনার পর ওর মুখ থেকে জানতে পারছি, মানে জানতে পারছি বলতে ওদের খাওয়া দাওয়া করছে, করে চলে গেছে। পরে জানতে পারছি চেয়ারম্যান ইলেকশন করছিল। চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে মামলা টামলা কেমনে কেমনে খাইছে, খাইয়া যত জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছে, মানে মার্ডার মামলা খাইছিল। চেয়ারম্যান ইলেকশন করতে গিয়ে মার্ডার হয়েছিল একজন লোক, ওই মার্ডার মামলা খাওয়ার পরে জায়গা সম্পত্তি সব বিক্রি করে ফাঁসি রশি থেকে ফিরে আসছে। আমার বউরে বলে, কি বলো, জায়গা দিব? বউ বলে, জায়গা দাও, তোমারই তো ভাই। বলে, তোমার এই 6 তালা 8 তালা বিল্ডিং থাকবো না? শেষে আর জায়গা দিই নেই। অনেকবার আসছে ভাইয়ের কাছে আশ্রয়ের জন্য, আমি আর দিই নেই। একটা রাত থাকার জন্য আসছে, দেই নেই। শেষে আমার ছেলে নাদিম 2 লাখ টাকা দিয়ে দিছে, যাব্বু 2 লাখ টাকা দিয়ে দাও চাচারে। নাদিম সব কিছুই জানে আমার ঘটনা। পরে 2 লাখ টাকা দিয়ে দিছি, 2 লাখ টাকা নিয়ে চলে গেছে, আর আসে নাই। তারপরেও মধ্যে মধ্যে আসলে আমার বউর কাছ থেকে 5,000 6,000 করে নিয়ে চলে যায়, থাকে না। ভাই আজকে ঢাকাতে একটা বাড়ির মালিক আমার সন্তান, মানে আমরা, এবং গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তো কয়েকটা দিন ধরে সময় কাটে না, বেকার মানুষ তো, বসে থাকি। থাকতে থাকতে একদিন ইউটিউবে হঠাৎ করে আপনার গল্পগুলো পাইলাম, 2টা গল্প শুনলাম, ভালো লাগলো। এরপর থেকে প্রতিদিন 3টা 4টা করে শুনি, অনেক ভালো লাগে। গল্প শুরু হইলে আসলে ভালো লাগে না, 10-15 মিনিট শোনার পরে যখন গল্পটা শুরু হয় তখন মজা লাগে। তখন থেকে গল্প শুনি। আপনার অনেক বড় ফ্রেন্ড আমি, আমার বউ একদম প্রতিনিয়ত আপনার গল্প শুনি। তো ঢাকা তমুক জায়গা আমাদের বাসায়, যদি কখনো ঢাকায় আসেন আমার বাসায় আপনার দাওয়াত রইল। আপন ভাই, যদি আপনি মনে করেন আমার গল্প প্রচার করবেন, করতে পারেন। আমার দুঃখগুলো আপনার কাছে শেয়ার করলাম, আপনি চাইলে প্রচার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয় গল্প, সিনেমা আর রূপকথা। বিশ্বাস হচ্ছে না আপনার? এখন অবিশ্বাস্য। আপনি কখনো সিনেমার পর্দায় এমন কাহিনী দেখেছেন? আমি দেখি নাই। আমি জীবনে অনেক সিনেমা দেখেছি, বাট কোনো সিনেমার পর্দায় আমি এরকম কাহিনী দেখি নাই। বাস্তব জীবনে নাসির উদ্দিনের জীবনে যা ঘটেছে, এ মানুষটা আজও অনেক শক্ত, আজও তার বিশ্বাস নিজের উপরে। চিন্তা করেন, 3টা মাস কবরে ঘুমিয়েছে, অথচ একটা গ্রামের মানুষ তাকে কবরস্থানে দেখতে চায়নি। আমি আমার গ্রামে বসবাস করি, মাঝে মাঝেই বেশিরভাগ সময় ইদানিং গ্রামে থাকা হয়। তো আমার গ্রামে মোটামুটি আপনার যত মানুষ আছে, অনেক বড় লোকের আমার গ্রামে বসবাস করে। আমি কিন্তু শহর মতো অত বড় লোক না। আমার গ্রামে অনেক শিল্পপতিরা থাকে। তারা যতটুকু করে গ্রামের মানুষের জন্য, গ্রামের স্কুল, মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে গ্রামের সামাজিক উন্নয়নে যা করে, আমিও কিন্তু সেই মানুষগুলোর সাথে একইভাবে কাজ করি। কিন্তু গতকালকে রাতে হঠাৎ করে আমার এক বন্ধু আমার বাসায় এসে আমাকে বলতেছে, বন্ধু তোকে একটা কথা বলে কিছু মনে করিস না, গ্রামের কিছু মানুষ, মুষ্টিময় কিছু মানুষ তোর উপরে প্রচুরভাবে ক্ষেপে গেছে। তারা তোকে নিচে নামানোর জন্য, মানে তোকে কোনোভাবে ইনসাল্ট, অপমান করার জন্য তারা একটা গ্রুপ তৈরি করেছে, এবং ওই গ্রুপের মাধ্যমে তোকে চরমভাবে অপমান করে তোর নামে একটা মামলা দিয়ে দিবে। আমার বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু, স্কুল মাস্টার, স্কুলে টিচারই করে।
বললাম, বন্ধু তুই কী বললি আমারে? বলে, হ। বিশ্বাস করেন, কেউ যদি সাপ গলায় দিয়ে কথাটা বলে আমার বিশ্বাস হয় না, কিন্তু আমার বন্ধু বলে আমি কোরআনে হাত দিয়ে বলতে পারবো যে তোর নামে আমার চোখের সামনে এই সমস্ত আলোচনা হয়েছে। আমি শোনার পরে অবাক হয়ে গেলাম, যারা আলোচনাটা করেছে তাদের প্রত্যেকের কাছে আমি কম করে হলেও 50,000 টাকা করে পাওয়া আছি। নিজের কাছ থেকে হাতে পায়ে ধরে ধার নিচ্ছে, ভাই দেন, চলতে পারি না, দাও, অভাব অনটনে আছি, দিলাম। এবং ধারে দিয়েছে, কারণ তারা তো অত গরিব না, ধারে দিয়েছে, কমে 50,000 করে পাবো। এই যাদের কাছে টাকা পাবো তারা নিজেরা মিলে গ্রুপিং করতেছে আমাকে কিভাবে হেয় প্রতিবন্ধ করা যায়। ও ডিয়ার লিসেনার্স, দুনিয়ার নিকৃষ্ট জাতি কিছু মানুষ, মানুষের কাছ থেকে দূরে থাকেন তো ভালো থাকবেন। মাঝে মাঝে ঘৃণা হয় যে আমি মানুষ হয়ে জন্মেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।